তো কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে যেটা এই এই ইস্যুটার সাথে আমাদের যেটা আসলে চিন্তা করতে হবে যে ফার্স্টলি যে আমাদের আসলে কোশ্চেন প্যাটার্নটা কি, বা আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা কি, অথবা আমরা কি টার্গেট নিয়ে আমরা যদি আজকে দিন থেকে এমআরসিসি প্রিপারেশন যদি কেউ শুরু করে থাকি, তাহলে আমাদের ফার্স্টলি কোন কোন ব্যাপারটাতে হাইলাইট করতে হবে। এই কোশ্চেনগুলো কিন্তু সবার মনের ভিতরেই থাকে। তো চেঞ্জিং টপিকস এরও শুরুতে যে কথাটা আমি খুব শর্টলি আপনাদেরকে একটু শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এমআরসিএস এর কোশ্চেনের যে প্যাটার্নটা, এটা অ্যাকচুয়ালি কোনটা। ওকে, সো এই স্লাইডটাতে আমি আপনাদেরকে যেটা একটু শেয়ার করি, যে এটা হচ্ছে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন। আমাদের যে এমআরসিএস যে প্যারাটে এক্সামটা থাকে, সেটার মার্ক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম। মার্ক ডিস্ট্রিবিউশন বলতে আমরা কি বুঝি, যে আমরা কোন টপিকে কতটুকু পড়বো। হ্যাঁ, অনেক সময় একটা কমন কোশ্চেন থাকে যে আচ্ছা, আমি তো এফসিপিএস পার্ট 1 বা আমি এমএস বা এরকম কিছু একটা করেছি, এখন আমি কি পড়বো, বা আমি কি এই প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেব না কি করব, বা এমআরসিএস অ্যাকচুয়ালি কোন টপিক গুলো আসে, কি আসে, এটা একদম বেসিক একটা কোশ্চেন থাকে। সো কোশ্চেন প্যাটার্নটা আগে বুঝতে হলে আমাদেরকে জানতে হবে যে কোথা থেকে কোশ্চেন গুলো আসে, কোন কোন টপিককে এই রয়্যাল কলেজ যারা তারা হচ্ছে হাইলাইট করে। তো আমরা দেখতে পাচ্ছি এটা যেটা আসতেছে, এটা হচ্ছে আপনাদের পেপার 1। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের পেপার 1, অ্যান্ড এইটা হচ্ছে আপনাদের পেপার 2। ওকে, এখন আমরা জানি পেপার 1-এ আমাদের মার্ক থাকে 180, অ্যান্ড পেপার 2 যেটা, সেখানে আমাদের মার্ক থাকে 120। এই মিলে আমাদের মোট মার্ক থাকে 300। আমাদেরকে ইন্ডিভিজুয়ালি এই পেপার 1 অ্যান্ড পেপার 2 দুইটাতে পাস করতে হয়। এখন পেপার 1টা যেটা থাকে সেটা কাইন্ড অফ একটু থিওরিটিক্যাল বলা চলে আসলে, এবং এই জন্যই সবসময় যে স্টুডেন্টরা থাকে বা যারা এক্সামিনি থাকে আর কি, যারাই পরীক্ষা দিচ্ছেন, সিনিয়র জুনিয়র এভরিওয়ান, তো হচ্ছে দেখা যায় যে পেপার 1টা থাকে সবার টার্গেট। কারণ কি, যে এটা তো থিওরিটিক্যাল, এখানে আমরা থিওরিটিক্যাল কোশ্চেন্স পাই। হ্যাঁ, এবং এই পেপারটাতে কিন্তু নর্মালি আমাদের কোশ্চেনের ধারাটা মোটামুটি সেম থাকে। কারণ কি, এখানে থিওরিটিক্যালি আপনাদের প্রথমত দেখেন 75 সব থেকে বেশি মার্ক এমআরসিএস এর যত জায়গায় যে মার্ক ডিস্ট্রিবিউশন, সবচেয়ে বেশি মার্ক হচ্ছে আমাদের এই অ্যাপ্লাইড সার্জিক্যাল অ্যানাটমি। দ্যাট মিন্স কি, আমাদের অ্যানাটমির কি সব আমাদের জন্য লাগবে না। আমাদের কি লাগবে, আমাদের সেই অ্যানাটমিটা লাগবে যে অ্যানাটমিটা অ্যাজ আ সার্জন সার্জারি করতে গেলে যে অ্যানাটমিটার সাথে আপনাদের দেখা হবে। দ্যাট মিন্স কি, যে আপনি হয়তো একজন জেনারেল সার্জন, সেক্ষেত্রে আপনার হ্যাঁ ডেফিনেটলি তো জেনারেল সার্জারি বেসিক একটা এক্সাম অ্যাকচুয়ালি ইমার্সিস। তো দেখা যায় যে হয়তো অ্যাবডোমেনে আপনার কোথায় কোন অর্গানটা আছে সেটার একটা প্রপার যে অ্যানাটমিটা সেটা আপনাকে জানতে হবে। অথবা দেখা যাচ্ছে যে বিভিন্ন ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক, যেমন হচ্ছে হয়তো মার্ফি পয়েন্ট অথবা ম্যাকবার্নিস পয়েন্ট, এই পয়েন্টটা কত সেন্টিমিটার মিড লাইন থেকে দূরে, কত সেন্টিমিটার কাছে, এই জাতীয় কিছু কোশ্চেন দেখা যায়, সেগুলো আসে। তারপরে আমাদের আরো কিছু বেসিক, যে কোন মাসলটা কোন কাজে ইনভলভ থাকে, সুপ্লেক্স বেনিফ্লেক্স থেকে। তারপরে আমাদের ডার্মাটোম থেকে কিছু কোশ্চেন থাকে, দেখা যায় যে আমাদের যে হচ্ছে থার্ড যে ফিঙ্গার, সেটাতে কোন হচ্ছে ডার্মাটোম যাচ্ছে। আমাদের যে কি বলে পায়ের যে বুড়ো আঙ্গুল থাকে, যে পায়ের যেটা থাম্ব আর কি, সেখানে আমাদের টোতে আমাদের হচ্ছে কোন মানে ডার্মাটোমটা যাচ্ছে। এরকম কিছু ইম্পর্টেন্ট অ্যানাটমিক্যাল যে ল্যান্ডমার্ক গুলো থাকবে, বা ইম্পর্টেন্ট কিছু অ্যানাটমিক্যাল টপিকস, ফার্স্টলি আমাদের প্রথম কোশ্চেনের ধারাটা থাকবে এখান থেকে। এবং এটা কিন্তু আনঅফিসিয়ালি একটা কথা সবাই জানে, যে এমআরসিএস ক্র্যাক করার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে অ্যানাটমি ভালো পারা। ভালো পারা বলতে আপনি অ্যানাটমিটা একটা ভালো প্রিপারেশন নিয়ে নিতে পারেন। কারণ কি, যে অ্যানাটমির একটা ভালো প্রিপারেশন আপনাকে এমআরসিএস পাস করাটাকে অনেকখানি আগায় দিবে, অনেকখানি আপনাকে আগায় দিবে। কারণ হচ্ছে কি, কারণ এই যে অ্যানাটমির এই মানে নলেজটা যেটা আপনার থাকবে, এই অ্যানাটমির নলেজটার কারণেই কিন্তু আপনি এই 75-এর ভিতরে এরকমও আছে যে আপনি 55 to 60 এরকম পর্যন্ত মার্কস সিকিউর করা যায়, যদি আমরা সঠিকভাবে বুঝি যে আমাদের কোথা থেকে অ্যানাটমি পড়তে হবে। কারণ অ্যানাটমি হিউজ। আমরা যে ফার্স্ট ইয়ার মেডিকেলে যখন পড়ি, তখন থেকে অ্যানাটমি কার্ডটা সবচেয়ে কঠিন লাগে, অ্যানাটমি আইটেম গুলো দিতে সবচেয়ে বেশি মানে কষ্ট হয়, বা অনেক সময় পেন্ডিংও আসে এই অ্যানাটমিটাতে আর কি। তো অ্যানাটমিটা কাইন্ড অফ মেডিকেল পড়ার ভিতরে কিন্তু একটু কঠিন। তো আমরা তো এই এই যে কঠিন যে সাবজেক্টটাকে চাইলে কিন্তু আমরা পুরোপুরি আত্মস্থ করতে পারবো না। এটা বড় বড় সার্জন যারা হয়ে গেছে তাদেরও এখনো আছে যে অ্যানাটমি স্টাডি করতে হচ্ছে, বা হয়তো তারা দেখতেছেন যে এটা ওরকম ওরকম মানে এটা এরকম না যে আপনি অ্যানাটমি বই ধরলেন পড়লেন শেষ, এরকম না ব্যাপারটা। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের লেভেলে যে অ্যানাটমিটা আমাদের দরকার, আমাদের এক্সাম বেসড বা এক্সাম ওরিয়েন্টেড যে অ্যানাটমিটা আমাদের দরকার, আমরা সেই অ্যানাটমিটা বুঝবো এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেব, যাতে এই 75 মার্কের ভিতরে একটা বড় মার্ক আমরা সিকিউর করতে পারি। দ্যাট উইল হেল্প আস ইন পাসিং এমআরসিএস পার ডে। ওকে,
এরপরে আসেন যেটা হচ্ছে সার্জিক্যাল ফিজিওলজি। হ্যাঁ, ফিজিওলজি থেকে একটা হিউজ মার্ক আসে, এবং ফিজিওলজি বলতে গেলে মানে এমআরসিসি একটু বেসিক ফিজিওলজি আসে, খুব একটা টাফ না, এটা ইনশাল্লাহ আপনারা পারবেন। প্যাথোলজি থেকে থাকবে আমাদের 37 মার্কস। প্যাথোলজি সার্জনদের জন্য বরাবর ইম্পর্টেন্ট, সবার জন্য, মেডিসিন ফ্যাকাল্টি সবারই লাগে, বাট ফর সার্জনস আসলে প্যাথোফিজিওলজিটা বিভিন্ন ডিজিজের এগুলো আমাদের জানা দরকার আর কি। তো প্যাথোলজিটা মোস্ট একটা ইম্পর্টেন্ট মার্ক ক্যারি করে, এবং এখানে দেখা যায় যে প্যাথোলজি থেকে আপনাদের কোনো কোনো অংশে ঘুরে ফিরে একই টাইপের কোশ্চেন আসতে থাকে। আপনারা প্রচুর রিপিট কোশ্চেন পাবেন এই প্যাথোলজি পার্টটাতে। হ্যাঁ, দেখা যাবে যে আপনার আগের বছর, তার আগের বছর, অথবা আপনি যে সেশনে এক্সাম দিচ্ছেন, লাইক আপনি হয়তো এপ্রিল সেশনের এক্সামিনি, সেক্ষেত্রে কি হবে যে আপনি আপনার প্রিভিয়াস 5 থেকে 6 বছরের এপ্রিল সেশনের কোশ্চেনটা স্টাডি করলে দেখবেন ওখান থেকে বেশ কিছু কোশ্চেন আপনার কমন এসে যাচ্ছে। যেমন সিনিয়র ভাইরা বা অনেকেই, সিনিয়র ভাইয়াপুরা অনেকেই দেখা যায় বলে যে রিকোর্স পড়তে, কিন্তু আমি পার্সোনালি, বা অনেকেরই হয়তো মনে হতে পারে যে রিকোর্স তো অনেক, সব কি মনে থাকবে? তো আমি পার্সোনালি যেটা আপনাদেরকে সাজেস্ট করব, যে আপনি যে সেশনের এক্সাম দিচ্ছেন, পরীক্ষার 2 দিন আগে যদি আপনি কিছু পড়তে চান, একদিন আগে কিছু পড়তে চান, আপনার প্রিভিয়াস যে হচ্ছে সেশনটা, সেই সেশনের রিকলস ডেফিনেটলি আপনি দেখে যাবেন, ডেফিনেটলি রিকলস পড়তেই হবে, রিকলস মাস্ট, বাট হচ্ছে ওই সেশন হিসাবে দেখবেন। তো প্যাথোলজিটা দেখা যায় যে আমাদের এরকম রিকলস এগুলো থেকে মোটামুটি কমন চলে আসে, বা আমরা ইএমআরসিএস বইটা, যেটা আমরা যারা তো জানি যে এমআরসিএস এর প্রিপারেশন নিতে, এমআরসিএস কিন্তু বলতে গেলে বেসিক বই হিসাবে সবাই এটাই পড়ে। তো দেখা যায় আপনাদের কমন চলে আসবে নর্মালি। ওকে, ফার্মাকোলজি। ফার্মাকোলজি আসলে প্লাস মাইনাস এই 8 মার্কের ভিতরে আপনি 3 থেকে 4 পাবেন একদম রিপিট, আপনি জানবেন যে দ্যাট ইজ ইউর কোশ্চেন। কিন্তু বাকি 3 থেকে 4 হয়তো দেখা যাবে যে আপনি কখনো দেখেন নাই বা জানেন না। কিন্তু এখন এখানে কোশ্চেন আসে যে তাহলে কি করব? তাহলে যেটা করব, তাহলে আমরা এটা নিয়ে চিন্তাই করবো না। কারণ কি? কারণ এই যে 300, কখনো কিন্তু 300-তে 300 পাওয়ার কোনো দরকার নেই। রয়্যাল কলেজে কিন্তু একদম হাইস্ট যে পায়, যে হাইস্ট পে পাস করে, সেও 90% পায়, 92% পায়, এরকম থাকে, 93% পায়। হ্যাঁ, 100% কিন্তু কারো দরকার নাই। এন্ড আমাদের পাস মার্ক কত থাকে? আমাদের পাস মার্ক থাকে 60%-এর মতো আগে ছিল, এখন সেটা অনেক ক্ষেত্রে 52-55% এরকম মার্কে পর্যন্ত নেমে আসছে। হ্যাঁ, সো আমাদের কোনো দরকার নাই 300-তে 300 পাওয়ার। আমাদের কি দরকার? আমাদের দরকার কি তাহলে? দরকার হচ্ছে যে কোশ্চেনটা সবাই পারতেছে ওটা যাতে আমাদের মিস না যায়। দ্যাট মিনস আমাদের রিকলস এর কোশ্চেন হতে পারে, অথবা আমাদের একটুখানি আইডিয়া ক্লিয়ার থাকলে, বা আমাদের একটু নলেজটা ক্লিয়ার থাকলে যে কোশ্চেনটা আনসার করা যেত, যেটা হয়তো আপনি না পারলেও আপনারই কোনো একটা ফেলো কলিগ পারতেছে, বা আপনার সাথে দিচ্ছে এক্সাম, সে আরেকজন পারতেছে, সেক্ষেত্রে কিন্তু সে আগে যাচ্ছে, তাই না? তো এই জন্য আমরা কি করব, যে আমরা সব সময় যে কোনো এন্ট্রান্স এক্সামে হাইলাইট করব আমরা সেই টপিকগুলা, যে টপিকগুলা প্রিভিয়াস ইয়ারে আসছে, অথবা যে টপিকগুলা কমনলি আপনার কলিগ অথবা আপনার সাথে পরীক্ষা দিচ্ছে, আপনার কম্পিটিটর যে অ্যাকচুয়ালি সে পারতেছে, এই টপিকগুলাতে আমরা আমরা ট্রাই করবো যে এগুলো যাতে আমাদের মিস না যায়। কারণ এই টপিকগুলা দিয়ে আলটিমেটলি আপনারা আগাতে পারবেন। এই টপিকগুলা তারা মিস না করলেও আপনি মিস করে ফেলো তো শেষ। কিন্তু যেটা কেউই পারে না, সেটা আপনারও পারার কোনো দরকার নাই, স্কিপ করে চলে যাবেন, একদম কোনো সমস্যা নাই। এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই অ্যাকচুয়ালি। ওকে, মাইক্রোবায়োলজি, যেটা মাইক্রোবায়োলজিতে 7 মার্ক থাকে, এন্ড এটা ইনশাল্লাহ মাইক্রোবায়োলজি বলতে গেলে মোটামুটি আমাদের এমআরসিএস এ কমন কিছু টপিক্স থেকে আসে, একটা ডান কমন থাকবে, ভেরি ভেরি নর্মাল, এটা হবেই, ইটস নট আ ইস্যু। ইমেজিং এর জন্য কিন্তু আবারও আমাদের অ্যানাটমি জানা ভেরি ইম্পর্টেন্ট। ইমেজিং এর কোশ্চেন গুলোর জন্য আপনি অ্যানাটমিটা যদি ভালো জানেন, তাহলে আপনি ডেফিনেটলি একটা ইমেজিং, যেটা যে এক্স রে হোক, সেটা সিটি হোক, আপনি বুঝবেন যে এখানে তো এটা থাকার কথা, এটা তো এইটা শ্যাডো তো দেখতেছি না, দ্যাট মিনস সামথিং রং। বা লাংস শ্যাডো তো আমি জানি যে এরকম হওয়ার কথা, এটা না, ওটা কেন আছে? বা লাংস শ্যাডো চলে আসার কথা হচ্ছে এত পর্যন্ত, এটা আসছে তার নিচ পর্যন্ত, দ্যাট মিনস কি এটা এক্সপেন্ড করছে। এই যে আপনার এই নলেজটা, হ্যাঁ, আপনার ঘুরে ফিরে অ্যানাটমি নলেজটা কিন্তু ইমেজিং এ ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে আমরা আবারও কি দেখতে পাচ্ছি, যে আবার আমাদের জন্য অ্যানাটমি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। ওকে, ডাটা ইন্টারপ্রিটেশন এন্ড অডিট, যেটা কিনা আমাদের বায়োস্টেটস এর কোশ্চেন, এটা আপনাদের মোটামুটি যা আইডিয়া ক্লিয়ার থাকবে ওসব থেকে পড়লে হবে, এগুলো নিয়ে খুব বেশি টাইম দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না। ওকে, দেন আমরা চলে আসি পেপার 2-তে। পেপার 2টা বলতে গেলে আমাদের এমআরসিএস এ যারা পরীক্ষা দেয় তাদের জন্য একটা ভয়ের পয়েন্ট হিসেবে থাকে। তারপরও পেপার 2 কিন্তু একটা ম্যাজিক্যাল পেপার। কারণ হচ্ছে কি, কারণ পেপার 2-তে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আপনারা পরীক্ষা দিয়ে, যে কেউ, ইভেন আমি নিজেও পরীক্ষা দিয়ে আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় 10 পাবো, এটাতে 120-এ 10 পাবো, এরকম মনে হচ্ছিল। বাট পরে দেখি যে না, এরকম কিছু আসলে হয় নাই। এবং তা না, শুধু আমি যখন এক্সাম দিয়েছি তখন সিনিয়র ভাইয়াদেরকে হয়তো শেয়ার করছি যে ভাইয়া মনে হচ্ছে যে পরীক্ষাটা ভালো হলো না, ভাইয়ারাও সেম কথা বলছে যে এখন মনে হচ্ছে, পরে দেখবি যে এটা আসলে ওই ভালো একটা মার্ক চলে আসে, মানে পাশ করার মতো মার্ক যেটা দরকার হয় সেটা চলে আসে। তো পেপার 2টা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ক্লিনিক্যাল। আপনি হয়তো আপনার নলেজ, আপনার ইনসাইট, এইটার হিসাবে একটা আনসার করে আসবেন।
কিন্তু তারপরে কি হবে দেখবেন আপনি তো শিওর না যে এটাই বইয়ে আছে, এটা কোনো বইয়ের লাইন তুলে দিচ্ছে না আপনাকে। সো আপনি হয়তো শিওর হতে পারবেন না, আপনার মনে হবে এটা আমি দিলাম কিন্তু ওইটাও তো অ্যান্সার হতে পারে। বা আপনি হয়তো এসে কোশ্চেন মিলাবেন, আপনার কোনো ফ্রেন্ড বলবে একরকম, এরকম বিভিন্ন একটু কনফিউশন থাকে পেপার 2টা। এই জন্য আমি পার্সোনালি বলি এটা একটা ম্যাজিক্যাল পেপার। এটা দিয়ে শেষ অনেকেরই মনে হয় যে ভালো হয়নি, কিন্তু দেখা যায় পরে এটা ভালো হয় এবং কোনো কোনো ক্ষেত্রে অনেক ভালো হয়। হ্যাঁ, অনেকে কিন্তু আছে যে খুব ভালো মার্ক পায়, খুব ভালো একটা মার্ক সিকিউর করে এবং তাদের পেপার 2তে ভালো মার্ক থাকে, কিন্তু পরীক্ষাটা সবারই ওরকম কনফিউশন একটা থাকে। ওকে, এখানে আমাদের যেটা ফার্স্ট টপিক আসে কনজেনিটাল অ্যান্ড অ্যাকিউট সার্জিক্যাল কন্ডিশন, এই জিনিসটা কি? জিনিসটা হচ্ছে আমাদের কিছু অ্যাকোয়ার্ড কন্ডিশন বা সার্জিক্যাল কনজেনিটাল কিছু কন্ডিশন থাকে, যেমন কি আমরা সবাই জানি যে হায়াটাস হার্নিয়া, হ্যাঁ এটা একটা জিনিস। তারপর আমাদের থাকে হচ্ছে বগডালেক হার্নিয়া, তা এই টাইপের যে জিনিসগুলো, যে না বাচ্চাদের জন্ম থেকেই তাদের রোটেশন বা এইসবের কোনো একটা ডিসওরিয়েন্টেশন হওয়ার জন্য দেখা যায় যে তাদের গাঁটটা হয়তো চেস্টে উঠে আসছে। আবার অনেকে থাকে যে হয়তো হার্টের ভালভ গুলা ঠিকভাবে ফর্ম হয়নি, সেই কন্ডিশন গুলা কিন্তু সার্জিক্যালি পরে কিওর করতে হয়। এই সিচুয়েশন গুলাকে আমরা নর্মালি বলি যে কনজেনিটাল সার্জিক্যাল কন্ডিশন। আবার অ্যাকুরেটও কিছু থাকে, যেমন কারো হচ্ছে পারফোরেশনের পেশেন্ট থাকে গাটের ক্ষেত্রে, তারপরে এরকম বিভিন্ন রকমের থাকে, পিউরির পেশেন্ট থাকে, পারফোরেশন নিয়ে আসে পেশেন্টরা, এরকম ভলভুলাস নিয়ে আসে কোশ্চেন, যেগুলো কি আমাদের সার্জিক্যালি কিওর করতে হয় পেশেন্টদের এই কন্ডিশন গুলা। সেই কন্ডিশন গুলা যে সার্জিক্যালি কিওর করতে হয়, এই প্যাথোলজিক্যাল কন্ডিশন গুলাকেই আমরা বলি কনজেনিটাল অ্যান্ড অ্যাকিউট সার্জিক্যাল কন্ডিশনস। তো এই যে আমাদের একটা টপিক, এটা কিন্তু অনেক বড় একটা টপিক ইমার্জেন্সির ক্ষেত্রে, এবং এই টপিকটা থেকে আপনারা চাইলে খুব সুন্দর মতো মার্ক উঠাতে পারবেন যদি আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো একটু বুঝে বুঝে পড়েন। আমি পার্সোনালি যখনই কাউকে পার্সোনাল হোক বা ক্লাসে হোয়াট এভার, আমি যাকেই সাজেস্ট করি শুধু এটাই বলি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভের সবচেয়ে ভালো সিস্টেম হচ্ছে আপনি কোশ্চেনটার মানে আপনার হচ্ছে যে মানে বেসিকটা ক্লিয়ার হওয়া, আপনার কোশ্চেনের যে মানে কনসেপ্টটা ক্লিয়ার হওয়া, যে কোশ্চেনটাতে কি চাইছে। এখন হয়তো বললো যে এই পেশেন্টের হচ্ছে 10 দিন ধরে খেতে পারতেছে না, তাকে আমরা কোন ফিডিং দিব, তাকে আমরা টিপিএন দিব নাকি আমরা এনজি ফিডিং দিব নাকি আমরা হচ্ছে তাকে ওরাল ফিডিং এ দিব লিকুইড হিসাবে, কোনটা দিব? আপনি হয়তো বা সেটা সলভ করে গেলেন যে টিপিএন। এখন আপনাকে জানতে হবে যে টিপিএনটা আমরা কখন দেই, কাকে দেই, কেন দেই, আমরা এনজি ফিডিং কখন দেই, কাকে দেই। এই ব্যাপারগুলো যখন আপনাদের বেসিক হিসেবে ক্লিয়ার হবে, তখন দেখা যাবে যে আপনারা ওই কোশ্চেনটাই শুধু না, ওরকম আরো 10টা কোশ্চেন আনসার করতে পারতেছেন। এবং শুধু নট অনলি দ্যাট, জাস্ট কোশ্চেন আনসারটাই তো মেইন না, আমরা সবাই অলরেডি ডক্টর হয়ে গিয়েছে আমরা সবাই, তো সেক্ষেত্রে কি আমাদের কিন্তু পেশেন্টের একটা ব্যাপার থাকে। হয়তো দেখা যাবে ওয়ার্ডে একটা পেশেন্ট খারাপ হচ্ছে, আপনি আপনার এই যে নলেজটা থেকে সেই পেশেন্টটাকে একটা নিউট্রিশন সাজেস্ট করলেন এবং পেশেন্টটা কিওর করলো। এটা কিন্তু অ্যাজ আ ডক্টর আপনার সবচেয়ে বড় সাফল্য কিন্তু এটা, যে আপনার হাতে একটা পেশেন্ট ওই মুহূর্তে তার ওই সিমটমটা রিলিফ হচ্ছে, এটা কিন্তু সবচেয়ে বড় একটা ডক্টর হিসেবে সাফল্য বলা যায়। তো এটা একটা হচ্ছে নাম্বার ডিস্ট্রিবিউশনের বড় পার্ট পেপার 2তে, বলতে গেলে মেইন পার্ট কনজেনিটাল অ্যান্ড অ্যাকিউট সার্জিক্যাল কন্ডিশনস। ওকে, এরপর আমাদের আসবে পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট। দ্যাট মিনস কি, যে অ্যাজ আ সার্জন আপনি একটা পেশেন্টকে ওটি টেবিলে উঠাবেন, তার আগে আপনি কি করবেন, পেশেন্টটাকে আপনি কি কি প্রিকশনস নিয়ে ওটি টেবিলে উঠাবেন, কি কি প্রিকশনস ফলো করলে পেশেন্টটা ওটি টেবিলে খারাপ হবে না, পেশেন্টটা কোন ডিজিজ নিয়ে আসছে, সেই ডিজিজটাতে কোন প্রিকশনটা না নিলে পেশেন্ট খারাপ হয়ে যেতে পারে। এই যে বেসিক কথাগুলা, এটা আপনি অ্যাজ এ ফিজিশিয়ান জানবেন এবং পরীক্ষায় আনসার করে আসবেন। এই টপিকটা নিয়ে আমাদের পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট। ওকে, এরপরে কি অ্যাসেসমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য ট্রমা। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমাদের আমরা যারা রয়্যাল কলেজের এক্সাম দিচ্ছি, বিদেশে যাই বা না যাই, আমরা কিন্তু বেসিক এই কথাটা জানতে হবে। বা আমরা জানি কি যে ইউকেতে ফিজিশিয়ান হিসাবে যখন কাউকে চাকরি বা রেজিস্ট্রেশন দেওয়া হয়, ওদের কিন্তু একটা অনেক বড় একটা হচ্ছে আপনার পয়েন্ট থাকে। সেই পয়েন্টটা কি, যে আপনি বেসিক লাইফ সেভ করতে পারেন কিনা, আপনার বেসিক লাইফ সেভিং এর নলেজটা আছে কিনা। একটা পলিট্রমা পেশেন্ট আসলে কি করলে আপনি সেই পেশেন্টটাকে সেভ করতে পারবেন, এই নলেজটা আপনার আছে কিনা। বা ওটিটিবির একটা পেশেন্ট খারাপ হয়ে গেল, শকে চলে গেছে, আপনি অ্যাজ আ ফিজিশিয়ান আপনি কিভাবে তাকে রিসাসিটেট করতে পারবেন, এই নলেজটা আপনার আছে কিনা। হ্যাঁ, এই যে ব্যাপারটা, এইটা কিন্তু ওদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, এবং দ্যাটস ওয়াই এই টপিকটা থেকে তারা প্রচুর কোশ্চেন দেয়। এবং আমাদের এমআরসিএস এ যারা প্রিপারেশন নেয়, পরীক্ষা দেয়, পাশ করে, যাই করে, হোয়াট এভার, এই পুরা প্রসেসের ভেতর দিয়ে যারা যায় তাদের এই মানে ম্যানেজমেন্ট অফ ট্রমা, ট্রমা ম্যানেজমেন্টের একটা বেসিক নলেজ কিন্তু ক্রিয়েট হয়ে যায়। ওকে, সো এখান থেকে আমাদের 30 মার্কের মতো কোশ্চেন আসে। এরপর আসে সার্জিক্যাল কেয়ার অফ দ্য চিলড্রেন, দ্যাট মিনস কি পেডিয়াট্রিক সার্জারি। পেডিয়াট্রিক সার্জারি থেকে আমাদের 7 মার্কের মতো কোশ্চেন আসে। এগুলো নর্মালি আমাদের পুরাতন কোশ্চেন থেকে আমরা মোটামুটি কমন পাই। মেডিকো লিগ্যাল
অ্যাসপেক্ট অফ দ্য সার্জিক্যাল প্র্যাকটিস। দ্যাট মিনস কি, যে একটা হসপিটালে কোনো কম বেশি বা কিছু হলে অ্যাজ অ্যাজ আ ফিজিশিয়ান আপনার দায়িত্ব কি থাকবে, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ একটা দায়িত্ব বলে যেটা থাকবে আপনার, এটা কি থাকবে, এটার উপরে 3 মার্কের কোশ্চেন আসে। এগুলা বলতে গেলে একটু অতটা ইম্পর্টেন্ট টপিক না হলেও আপনার জন্য মূলত ইম্পর্টেন্ট টপিক কি, অ্যাপ্লাইড সার্জিক্যাল অ্যানাটমি স্টার, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আপনার জন্য প্যাথোলজি স্টার, দ্যাটস ইম্পর্টেন্ট টপিক। এরপরে আপনাদের জন্য এই যে ট্রমা ম্যানেজমেন্ট স্টার, দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট টপিক। আর হচ্ছে এই যে সার্জিক্যাল কন্ডিশন স্টার, দ্যাটস অ্যান অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক। তো এই 4টা টপিক খুব ইম্পর্টেন্ট, এবং রয়্যাল কলেজও জানে যে এই 4টা টপিকের উপরে যাদের নলেজ ভালো তাদেরকে পাশ করালে তারা তাদের, আমরা এমআরসিএস এর মাধ্যমে কি হয়, আমরা এমআরসিএস পার্ট এ পার্ট বি দেই হোয়াট এভার, এর মাধ্যমে কিন্তু আমরা কি, যে জিএমসি রেজিস্টার্ড ফিজিশিয়ান হওয়ার দিকে ধাপে ধাপে আগাই। এখন ইউকের একটা মানুষ আপনাকে জিএমসি রেজিস্ট্রেশন দিবে, তো তারা কি এটা জাজ করবে না যে আপনি কি তাদের স্ট্যান্ডার্ডের ডক্টর কিনা? ডেফিনেটলি জাজ করবে। তো এই জাজমেন্টটা করার জন্য তারা যে টপিকগুলো সিলেক্ট করে নিয়েছে এমআরসিএস এ, সেই টপিকটাই হচ্ছে এই 4টা টপিক। এই 4টা টপিক তারা সিলেক্ট করে নিয়েছে এটা দেখার জন্য যে আপনি জিএমসি রেজিস্টার্ড একজন ফিজিশিয়ান, আজ বাদে কাল যদি কখনো আপনি ইউকেতে যেয়ে তাদেরকে হেলথ সার্ভিস দেন, অথবা আপনি নিজের দেশে থেকেও হেলথ সার্ভিস দেন কিন্তু নামের পাশে তাদের কলেজের নামটাকে পোস্ট গ্রাজুয়েশন হিসাবে যখন অ্যাড করছেন, আপনি আপ টু মার্ক, তাদের আপ টু মার্কটা হচ্ছেন কিনা। তো তাদের জন্য যে এই 4টা জিনিস ইম্পর্টেন্ট, যে অ্যাজ আ ফিজিশিয়ান আপনার অ্যানাটমি জানতে হবে, অ্যাজ আ ফিজিশিয়ান আপনার ট্রমা ম্যানেজমেন্ট জানতে হবে, অ্যাজ আ ফিজিশিয়ান আপনাকে কিছু বেসিক সার্জিক্যাল কন্ডিশন, যে কন্ডিশন গুলোতে একটা পেশেন্টকে কিভাবে আপনি ইন্টারভেন করে ঠিক করবেন সেটা জানতে হবে, এবং ডেফিনেটলি অ্যাজ আ সার্জন, অ্যাজ আ ফিজিশিয়ান প্যাথোলজি জানতে হবে। এই 4টা জিনিস তারা ভেরি ভেরি ইম্পর্টেন্স দিবে, এবং আপনারা এই চেঞ্জিং টপিকসে যে 4টা টপিকে খুব ভালো প্রিপারেশন নেবেন, সেই 4টা হচ্ছে এই 4টা টপিক। তাহলে কি সেগুলো, অ্যানাটমি, প্যাথোলজি, আমাদের ট্রমা ম্যানেজমেন্ট এন্ড আমাদের সার্জিক্যাল কন্ডিশন। আপনারা যেখান থেকে পারেন, আপনারা যদি যেমন আমাদের এমআরসিএস এর কিছু বই আছে, যেমন হচ্ছে কি আমাদের ইএমআরসিএস, প্রথম যে বইটা আমাদের এমআরসিএস এর জন্য কাজে লাগে সেটা হচ্ছে ইএমআরসিএস। আপনি ইএমআরসিএস থেকে লাগলে এই 4টা টপিক আলাদা করে পড়েন, একটু বেশি বেশি করে পড়েন। তারপরে আমাদের আর কি বই আছে, আমাদের আছে একটা কি, পাস টেস্ট। হ্যাঁ, পাস টেস্ট বইটা কিন্তু মানে বলতে গেলে হচ্ছে, যেটা সত্যি কথা, যে সবসময় থেকে এটা প্রচলিত একটা কথা ছিল যে এমআরসিএস এ যদি আপনি একদম 92% মার্ক, আই মিন একদম ওয়ার্ল্ডে হাইস্ট পেয়ে যাওয়ার মতো অবস্থা যেটা, এটা চান, সেক্ষেত্রে আপনি পাস টেস্ট সলভ করে যাবেন। যদিও এটা কিন্তু ভেরি, মানে আমি পার্সোনালি পাস টেস্ট পড়াটাকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করিনি কখনো। তার একটাই কারণ, তার কারণ হচ্ছে পাস টেস্ট অনেক হিউজ একটা বই, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মানে লিউক্রেটিভ একটা কথা, যে 92% পাবো এরকম ভেবে অনেকে আছে যে পাস টেস্টটা সলভ করে যায়, সলভ করে যে এক্সাম দেয়, কিন্তু তারা পাস টেস্ট সলভ করতে যে রিকলস, তারপরে আপনার হচ্ছে ইএমআরসিএস এর পড়া, তারপর ফৌজিয়া শিট, এই 3টা বেসিক জিনিস তারা দেখা যায় যে এটা এটা গুলা যায়, ভুলে যায়। দেখা যায় যে রিকলস এর কোশ্চেন ভুল দাগায় চলে আসছে, কিন্তু পাস টেস্টের কোশ্চেন দাগায় আসছে। এখন আপনার কথা হচ্ছে যে আপনার এমআরসিএস এ আপনার রিকলস এর কোশ্চেন থাকবে 20টা, পাস টেস্টের কোশ্চেন থাকবে একটা, ওই একটা কোশ্চেন তারা ডিজাইন করে 90% কারা পাবে তাদেরকে বেছে নিয়ে বের করার জন্য। তারই সাথে তারা কিন্তু এই কোশ্চেন গুলো ডিজাইন তাদের জন্যও করে যারা ইম্পর্টেন্ট টপিক না করে ওই বেশি মার্ক পাওয়ার টপিকের দিকে গেছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার কোনো এক্সামের জন্য গুড স্ট্র্যাটেজি না। গুড স্ট্র্যাটেজি, হ্যাঁ, পাস টেস্ট যদি আপনি পড়তে চান কখন পড়বেন, পাস টেস্ট আপনি পড়বেন যে না, আমার ইএমআরসিএস টোটালি ভালো পড়া আছে, আমি রিকোর্স সব পারি, আমি জানি যে আমি এই এই জিনিস আমি যে কোনো ভাবে আমার আউটপুট দিয়ে আসতে পারবো। সেই ক্ষেত্রে আপনি পাস টেস্ট পড়তে পারেন। আপনার যদি ইচ্ছা হয় থাকে থাকে যে না, আমি ভালো একটা মার্ক পাবো, ডেফিনেটলি ইউ ক্যান এইম দ্যাট বিগ থিং, আপনি সেই অ্যাম্বিশনটা নিয়ে আগাতেই পারেন। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই ইএমআরসিএস, তারপরে আপনার রিকলস অ্যান্ড ফৌজিয়া শিট, এই 3টা জিনিস আপনাকে খুবই খুবই ভালো মতো পারতে হবে। যে আপনি জানেন যে না, আমি এইগুলো পারবো, আমার দরকার, আমার কোনো প্রবলেম নাই, আমি যাই পড়ি, আমি দুনিয়ার যাই পড়ি আমি এগুলো পারবো, তখন আপনি পাস টেস্ট চাইলে পড়তে পারেন। দ্যাট ইজ ফর দোজ স্টুডেন্টস, দোজ এক্সামিনিজ যারা চাচ্ছে যে আমি একটা খুবই ভালো মার্ক সিকিউর করি। ফর দোজ, এটা আমি অ্যাজ আ মেন্টর আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা এই বইটা যারা একদম 90% বা অনেক বড় মার্ক চান তারা নিতে পারেন। তবে এমআরসিএস পাস করার জন্য ইটস নট ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে রেডিট অথবা হচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম গুলাতে আমি যেটা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি, যে হচ্ছে যে অনেকে এটা শেয়ার করে যে এখন তো এমআরসিএস এর কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে কি আমরা পাস টেস্ট পড়ে যাব, যেটা আগে 90% পাওয়ার জন্য লাগতো সেটা কি এখন আমরা 60%-এর জন্যই পড়ে যাব।
ডোন্ট গো ফর দিস, আমি এটাই আপনাদের বলবো, ডোন্ট গো ফর দিস। এখনো রয়্যাল কলেজের কোশ্চেন প্যাটার্নের এমন অবস্থা আসেনি যে পাস টেস্ট ছাড়া আপনি পাস করতে পারবেন না, এমন অবস্থা আসে নাই। তো আমাদের রয়্যাল কলেজের যে কোশ্চেন প্যাটার্নটা এখন পর্যন্ত এটা এমন স্টেটে আছে যে আপনি রিকলসটা যদি কনসেপচুয়ালি সলভ করে যান আপনি আগাতে পারবেন। আপনি ইএমআরসিএসটা যদি কনসেপচুয়ালি পড়ে যান আপনি অনেক কিছু আনসার করতে পারবেন। আমি আপনাদের কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কিছু ইএমআরসিএস এর কোশ্চেন আমি আপনাদেরকে দেখাবো আজকের ক্লাসটাতে, যে এই কোশ্চেন গুলা আগে কিভাবে আসতো আর এখন কিভাবে আসে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মানে কনসেপ্টটা ক্লিয়ার করার উপরেই আপনারা এখন পর্যন্ত এমআরসিএস পাস করে যেতে পারবেন। আগে যেটা ছিল যে সরাসরি হয়তো কোশ্চেনটা চলে আসতো যে হ্যাঁ আমি জানি যে আমি সেপ্টেম্বর 24-এ বা সেপ্টেম্বর 23-এ সলভ করছিলাম, সেটাই তো আমার পরীক্ষায় চলে আসছে, এরকম একটা টাইম ছিল, এখনো আছে, এমন না যে আসে না। আপনার কিন্তু 300টা কোশ্চেন এইভাবে আসবে না, কিন্তু আপনার কি হবে যে আপনার দেখা যাবে যে হয়তো কিছু কোশ্চেন থাকবে বা আপনার বেশ কিছু বলতে গেলে 60%-এর মতো কোশ্চেন থাকবে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের কনসেপ্টের উপর বেস করে আপনাকে আনসার করতে হচ্ছে। আমি বারবার আপনাদেরকে আজকের মানে ক্লাসের যে টপিকটা সেই টপিকের মূল উত্তর যেটা, এই উত্তরটাই আমি আপনাদের বারবার বলতে চাচ্ছি যাতে আপনারা খুব ভালো মতো এই কথাটা মাথায় নিয়ে প্রিপারেশনটা আগাতে পারেন। সেটা হচ্ছে যে আমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই বারবার করে আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করে, লাগলে যে লাইন থেকে কোশ্চেন আসে তার চেয়ে 2 লাইন বেশি পড়ে যাতে আপনারা আনসার করে আসতে পারেন। কারণ কি, কোশ্চেনটা ওখান থেকে আসবে, এটা আপনার লিড। হ্যাঁ, দেখা যায় যে আমরা দেখা যায় হয়তো হাতে সুতা গিট লেগে গেল, আমরা তখন সুতার গিটটা কোথায় ছাড়াই? যেখানে গিট লাগে নাই ওখানে কি ছাড়াই না, আমরা কোথায় ছাড়াই? যেখানে গিট লাগছে ওখানেই এদিক ওদিক সেদিক করে ট্রাই করতে থাকি যে দেখি তো কোন দিক দিয়ে খোলা যায়। এখনকার এমআরসিএস এর চেঞ্জিং কোশ্চেন প্যাটার্নটাও অনেকটা আসলে এরকমই হয়ে গেছে। এখানেও দেখা যাচ্ছে যে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা যে ওগুলাই আমাদের লিড, এখন পর্যন্ত ওগুলাই আমাদের লিড। আগে ছিল যে ওই কোশ্চেন গুলো হুবহু তুলে দেওয়া হতো, এখন সেটা হুবহু তুলে দেওয়া হচ্ছে না। তো সেক্ষেত্রে কি করা হচ্ছে যে ওই কোশ্চেন গুলো আমাদের দেখা যাচ্ছে যে একটুখানি ওই সেম কোশ্চেনটাই বইয়ের ওই টপিক থেকে আর একটুখানি বেশি এলাবোরেট করে তারা জানতে চাচ্ছে। দ্যাট মিনস কি, যে তারা কিন্তু লিড রেখে দিছে এখনো আমাদের ওদেরকেই, ওই পুরোনো কোশ্চেন গুলো আমাদের লিড। লাগলে আপনি পুরোনো কোশ্চেন সলভ করে ওই কোশ্চেনের টপিকটা বই থেকে নিয়ে একটু পড়ে নেন, সেক্ষেত্রে কি হবে, আপনি কিন্তু ওই টপিকটা জেনে গেলেন। কিন্তু আপনি যদি এখন পুরা আস্ত বই খুলেন, আপনি বেরিলাভ খুলে বসেন, আপনি যদি এখন বড় বড় যে বইগুলা সেগুলা খুলে বসেন, দরকার নাই আপনার এগুলা পড়ার। হ্যাঁ, আপনি যদি আমি হিস্টোলজি পড়বো, জান কইরা খুলে বসবো, আমি বিডি চুরাশিয়ার পুরাটা পড়ে ফেলবো, হ্যাঁ আপনি একদম অ্যাটলাসের বই খুলে আমি অ্যানাটমি ফিগার সব দেখতে থাকবো, আপনি এটা সম্ভব না এবং এটা দরকারও নাই করার। আপনি ডেফিনেটলি স্মার্ট প্রিপারেশন আগাবেন, স্মার্ট প্রিপারেশন ফর বিগ থিং। ঠিক আছে, এটাই থাকবে আমাদের টার্গেট এবং এটাই আমরা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডটাতে। আচ্ছা, দেখুন একটা কোশ্চেন আমি আপনাদেরকে দেখাই অ্যানাটমির। হ্যাঁ, অ্যানাটমির এই কোশ্চেনটাতে কি দেখা যাচ্ছে যে অ্যান্টেরিয়র পিটুইটারি অরিজিনেটস ফ্রম। হ্যাঁ, তো এই কোশ্চেনটা কিন্তু একটা বেসিক কোশ্চেন যে অ্যান্টেরিয়র পিটুইটারি কোথা থেকে আসে। আমরা কি জানি, অ্যান্টেরিয়র পিটুইটারি আসে হচ্ছে আমাদের একটোডার্ম থেকে, অ্যান্টেরিয়র পিটুইটারিটা আসে হচ্ছে আমাদের কোথা থেকে, একটোডার্ম থেকে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের কোশ্চেন যে অ্যান্টেরিয়র পিটুইটারিটা কোথা থেকে আসে, একটোডার্ম থেকে। তো এই কোশ্চেনটা তো বেসিক কোশ্চেন যেটা আগে আসতো, কিন্তু এখন কি কোশ্চেন আসে, এখনকার কোশ্চেনটা তারা করে ফেলছে অন্যরকম। এখন কোশ্চেন আসে যে পেশেন্ট কামস উইথ পলিউরিয়া পলিডিপসিয়া, দ্য অর্গান ইনভলভড হেয়ার ডেভেলপস ফ্রম। তো এটা হচ্ছে আমি প্রিভিয়াসলি যে কোশ্চেনটা আপনাদের দেখালাম ওটাও আমাদের একটা সেশনে আসা কোশ্চেন, আমাদের এমআরসিএস এরই একটা সেশনে আসা কোশ্চেন, এবং এটা ছিল আমাদের জানুয়ারি সেশনে আসা কোশ্চেন। তো কোশ্চেনটা কি, যে পেশেন্ট পলিউরিয়া পলিডিপসিয়া নিয়ে আসছে, কোন অর্গান ইনভলভড হয়েছে, সেই অর্গানটা কোথা থেকে ডেভেলপ করছে। দ্যাট মিনস কি, তারা কিন্তু একটা কোশ্চেনের ভিতরে দুটা ইনফরমেশন জানতে চাচ্ছে। ইনফরমেশন দুটা কি কি, যে পেশেন্ট পলিউরিয়া পলিডিপসিয়া নিয়ে আসছে, কোন অর্গান ইনভলভড। তো আপনি কি জানেন কোন অর্গান ইনভলভড? আমরা কি জানি, পলিউরিয়া পলিডিপসিয়া এটা হচ্ছে আমাদের ডায়াবেটিক ইনসিপিটাস, তাই না? ডায়াবেটিক ইনসিপিটাসের জন্য আমাদের কোন অর্গানটা ইনভলভ হয়? আমাদের এডিএইচ কমে যায়, এডিএইচ এর জন্য ডায়াবেটিক ইনসিপিটাস হয়। তাহলে কোন অর্গানটা ইনভলভ হয়? উই ক্যান সে ভেরি ক্লিয়ারলি যে কোন অর্গানটা ইনভলভ হয়, আমাদের পোস্টেরিয়র পিটুইটারি, তাই না? আমাদের কি ইনভলভ হচ্ছে? পোস্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি। তো আপনি এখন দেখেন কোশ্চেন আগে আসছে যে অ্যান্টেরিয়র পিটুইটারি কই থেকে আসে, এক লাইনে একটা অ্যান্সার জানতে চাইছে। আর এখন আইসা বেটাগুলা কি বলতেছে, যে পলিউরিয়া পলিডিপসিয়া হয় কোন অর্গান ইনভলভ, সে কই থেকে আসে, কেন এত ঘুরানো দরকার ছিল?
এই কোশ্চেনটা যখন আপনি হঠাৎ করে পরীক্ষার হলে যে দেখবেন, আপনার কিন্তু মাথায় খেলবে যে কোন অর্গান থেকে আসে, পরের কই হয়, কি কি বলতে চাইছে, কোথায় পলিউরিয়া পলিডিপসিয়া, ফিজিওলজিতে দেখি এগুলো কথা, এনাটমির মধ্যে আবার এগুলো দিছে, কই থেকে কি। একটু বিরক্ত, একটু ঝামেলা। তার সাথে আপনারা এখন অপশন গুলাও লক্ষ্য করেন। হ্যাঁ, ডাইনসেফালন, মেসেনসেফালন, রাতকি পাউচ, প্রোসেনসেফালন। এখন আপনি বলেন একটা কথা, যে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এই কথাগুলোর সাথে ডেভেলপমেন্টের সম্পর্কটা কি ক্লিয়ারলি দেখা যায়, নাকি ডাইনসেফালন, মেসেনসেফালন এগুলোর সাথে? ডেফিনেটলি একটোডার্ম, এন্ডোডার্ম দেখলে যে না, ও তো একটোডার্ম থেকে আসে, ও তো এন্ডোডার্ম থেকে আসে, ইটস ইজি। ঠিক আছে। ডাইনসেফালন মানে কি, যে আমাদের ব্রেনের সামনের পার্টটা, ফোর ব্রেন, ব্রেনের সামনের পার্ট। মেজেনসেফালন, দ্যাট মিনস মিড ব্রেন, মাঝখানের ব্রেন। প্রোসেনসেফালন পিছনে, ব্রেনের পিছনের পার্ট। রাতকি পাউচ, এটা আমরা জানি যে এন্ট্রোপিউটারি এসে রাতকি পাউচ থাকে, বাট আমাদের কোশ্চেন তো আসছে পোস্টোপিউটারি নিয়ে, সো আমাদের তো লাভ নাই রাতকি পাউচ দিয়ে। তাহলে হচ্ছে কি হচ্ছে, যে এখানে কিন্তু আপনাদেরকে কি করতেছে, যে কোশ্চেনের ভেতরেই আপনাদেরকে একই কোশ্চেনের ভেতরে দুইটা কোশ্চেন দেওয়া ট্রাই করতেছে, এবং এটা কিন্তু ইট ইজ ওয়ান ওয়ান ইজ মোস্ট অফ ওয়ান প্যাটার্নস যেটা এখন আরসিএস ফলো করতেছে। সেটা কি, তারা এক কোশ্চেনে দুই কোশ্চেন দেওয়া ট্রাই করতেছে। কেন করতেছে তারা এই কাজটা, তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্যটা হয়তোবা এরকম, যে আপনার মাথা কতটা দ্রুত চলে ইন ওয়ার্ক ফিল্ড, এটাকে জাস্ট এটা দেখা। এবং অ্যাজ এ সার্জন, অ্যাজ এ ফিজিশিয়ান, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি হঠাৎ করে বেড সাইডে দেখলেন একটা পেশেন্ট শকে চলে গেছে, তখন কিন্তু আপনার মাথায় একসাথে অনেক দিকে দৌড়াতে হবে। কি হয়েছে পেশেন্টটার, কি হতে পারে, কালকে হয়তো ওটি হয়েছে, অথবা সে কোনো একটা ঝামেলা নিয়ে এসে ভর্তি হয়েছিল, হঠাৎ করে কেন সে শকে গেল, কালকেও তো ভালো ছিল। আপনার মাথা 10টা দিকে একসাথে ওপেন হয়ে যাইতে হবে, তাই না? অ্যাজ এ ফিজিশিয়ান আপনার এই কোয়ালিটি থাকা ভেরি ইম্পর্টেন্ট। এই কোয়ালিটি থেকে হয়তো জাজ করার জন্যই তারা এটা করছে কিনা আমি জানি না, বাট তারা লাস্ট 1-2 সেশন ধরে এটা করা শুরু করছে, যে তারা এক কোশ্চেনের ভিতর 2-3টা কোশ্চেন দিয়ে দিচ্ছে। তাদের এর মানে কি, যে আপনি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়ে আগাবেন। আপনি একটা কোশ্চেন আনসার দিতে নিয়ে আপনাকে 3টা কোশ্চেন আনসার দিয়ে ফেলতে হবে, যে পলিউরিয়া পলিডিপসিয়াটা হয় কিসের জন্য, কই থেকে কি হয়, অর্গান ইনভলভ, সে কই থেকে ডেভেলপ হয়, দ্যাটস অ্যান কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে কি, যে আপনার যেটা হচ্ছে ডাইনসেফালন কি, ফোর ব্রেন, মেসেনসেফালন, প্রোসেনসেফালন, আপনাকে হঠাৎ করে এটা তো জানার কথা না, আপনি একটু ডাম ইন্ডোডাম পড়ছেন, এইটা পড়ে আসছেন, আপনি কেন ডাইন মেসেনসেফালনে যাবেন, তাই না? কিন্তু তারা কি চাচ্ছে, যে আপনি 3 রকম ইনফরমেশন জেনে একটা কোশ্চেন আনসার করেন, যাতে আপনার মাথায় এট এ টাইম যে 3-4 দিকে যাওয়ার যে প্র্যাকটিসটা এটা হয়ে যায়। সো ইটস আ ইম্পর্টেন্ট থিং, ইজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ আমি বলবো। আমি কোনোভাবেই বলবো না যে না এটা কেন করতেছে, হ্যাঁ এটা করা ভালো, ইটস ওকে। এবং আপনারা নিজেদেরকে ওভাবে প্রিপেয়ার করবেন, এবং অবশ্যই আপনারা পারবেন সেই প্রিপারেশনটা নিতে। দ্যাটস ওয়াই আমি বলতেছি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোকে উল্টায় পাল্টায় পড়াটাই আমার কাছে মনে হয় এখন এমআরসিএস মানে পার্ট এ পাস করা সবচেয়ে সবচেয়ে মানে কার্যকরী একটা উপায়, যে আপনি পুরাতন কোশ্চেন গুলোকে উল্টে পাল্টে কিভাবে করে পড়তে পারবেন, কতটা উল্টায় পাল্টায় পড়তে পারবেন, কতটা নিজের নলেজকে আপনারা ভাঙতে পারবেন, যে না আমি এটা জানি, আমি ওটা জানি। আপনার জানা জিনিসগুলোকে আপনি কতটা কোরিলেট করতে পারবেন, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নট অনলি ইন ইউর এক্সাম হল, বাট অলসো ইন ইউর ওয়ার্ড, ইন ইউর হসপিটাল। আপনি একটা হসপিটালে কাজ করছেন, সেখানে একটা পেশেন্টকে দেখতে নিয়ে আপনাকে 10টা কথা ভাবতে হবে, 10টার দিকে চিন্তা করে আপনি একটা ক্লিনিশিয়ান হিসেবে আগাবেন। সো ডেফিনেটলি ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি 10টা জিনিস একসাথে চিন্তা করতেছেন, ঠিক আছে? তাহলে এখানে আমাদের আনসারটা হচ্ছে ডায়ানসেফ্রন অ্যাকচুয়ালি। কারণ কি, যে আমরা কি জানি, যে পিটুইটারিটা থাকে হচ্ছে আমাদের ফোর ব্রেনের এখানে, হ্যাঁ, আমরা যে অপটিক কায়াজম থাকে পিটুইটারি এদিক দিয়ে, তো হচ্ছে অপটিক কায়াজম, এইসব অপটিক কায়াজম থাকবে সামনের দিকে, অপটিক নার্ভ সামনের দিকে, পিটুইটারি এখানে, তাহলে এটা তো সামনের দিকে ব্রেন থেকেই আসে। ঠিক আছে। সেই হিসাবে অ্যান্সারটা হচ্ছে ডায়ানসেফ্রন। এবং আমরা জানি যে পিটুইটারি গ্ল্যান্ড, যেটা পোস্টেরিয়র পিটুইটারি, সেটা কিন্তু আমাদের আমাদের ফোর ব্রেনের নার্ভ ফাইবার থেকে আসে। আমাদের কই থেকে আসে? ফোর ব্রেনের নার্ভ ফাইবার। তাহলে এই যে কোশ্চেনটা, যে হচ্ছে ফোর ব্রেনের নার্ভ ফাইবার থেকে পিটুইটারি আসে, এই কোশ্চেনটাকেই তারা কত ভেঙে ভুঙে জিজ্ঞেস করছে। আপনার ডায়ানসেফার মানে ফোর ব্রেন, এটা আপনার জানতে হবে। আপনার পলিউরা পলিডিপসিয়া পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি ঝামেলার জন্য হয়, এটা আপনাকে জানতে হবে। এরপরে আপনি যে হচ্ছে কি বলে, যে ওই হচ্ছে ডায়ানসেফার মানে যে ফোর ব্রেন, সেটাও আপনাকে জানতে হবে। তাহলে 3টা ইনফরমেশন একটা কোশ্চেনের ভেতরেই, এবং দ্যাটস দেয়ার প্যাটার্ন। তারা চাচ্ছে যে এক্সামিনাররা এভাবে করে চিন্তা করে করে এক্সাম দিক, এই জন্যই হয়তো বা এইসব কোশ্চেন করতেছে। অ্যান্ড ডেফিনেটলি আপনারা সেভাবে আনসার দিতে পারবেন, হ্যাঁ ইনশাল্লাহ দিবেন, কোনো সমস্যা নেই। আপনারা শুধুমাত্র প্রিপারেশনটাকে একটুখানি একটুখানি কোরিলেট করার দিকে যাবেন। যখনই নতুন কিছু পড়বেন, নতুন কোনো টপিক, যে কোনো ক্লাস হোক, যে কোনো মানে আপনার ওয়ার্ক প্লেস থেকে আপনি শেখেন, ক্লাস থেকে শেখেন, বই পড়ে শেখেন, রিলেট করে পড়বেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি হয়তো একটা ইনফরমেশন পড়লেন, আপনি রিলেট করবেন, যে ইনফরমেশনটার সাথে দেখি তো আমার জানা কোনো একটা কথাকে রিলেট করা যায় কিনা। এই যে রিলেট করে পড়ার যে অভ্যাসটা, এই অভ্যাসটা আপনাকে এই জাতীয় কোশ্চেন গুলাকে
আনসার করতে এবং আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিসেও অনেক হেল্প করবে। ওকে, এরপরে কোশ্চেনটা আমরা দেখি। আচ্ছা, অরিজিন অফ দ্য গ্ল্যান্ডস, এই জিনিসটা আমি আপনাদের জন্য একটা আসলে মানে একটা অপশন হিসেবে নিয়ে আসছি যে এই এই ছবিটা আপনারা যারা রাখতে পারেন, কারণ কি যে এই টপিকটা থেকে প্রচুর কোশ্চেন আসে। ওই সরাসরি জেন্ট্রি পিটুইটারি কই থেকে আসে এরকম কোশ্চেনও আসে, আবার ওই পলিউরিয়া পলিডিপসিয়া কি দিয়ে হয় কই থেকে এভাবেও আসে। তাহলে কি মানে কি আসে সেটা হচ্ছে কি অরিজিন অফ দ্য গ্ল্যান্ডস। আমাদের কিন্তু অ্যানাটমির একটা বড় অংশ হচ্ছে আমাদের এমব্রায়োলজি, হ্যাঁ, এবং এমব্রায়োলজি থেকে কিন্তু আমাদের কোশ্চেনের মেইন কোশ্চেনটাই থাকে। এমব্রায়োলজি থেকে যদি আপনি কিছুই না পড়েন তারপরেও একটা জিনিস আপনাকে ডেফিনেটলি ডেফিনেটলি পড়তে হবে, সেটা হচ্ছে যে আপনার কোন অঙ্গ বা কোন অংশ, কোন গ্ল্যান্ড কোথা থেকে অরিজিন হয়। এই জিনিসটা কিছুটা আপনার কমন সেন্স দিয়ে আনসার করতে পারবেন, আর বাকিটা আপনি আনসার করতে পারবেন আপনার নলেজ দিয়ে। এই দুইটা জিনিসকে কম্বাইন করে আপনারা হিস্টোলজি তারপর এমব্রায়োলজি এই টপিক গুলাতে কোশ্চেন গুলো আনসার করতে পারবেন। তো আমাদের যে এমব্রায়োলজি ভেরি ইম্পর্টেন্ট, ওটা তো আলাদা ক্লাস, আলাদা টপিক, সবকিছুই আলাদা, বাট আমি এই জিনিসটা আপনাদেরকে একটু আলাদা করে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো জায়গায় টুকে রাখবেন বা ছবি নিয়ে রাখবেন, জেনে রাখবেন যে আমাদের অরিজিন অফ দ্য গ্ল্যান্ডস যেটা সেটা কিরকম। যেমন আমাদের একটু ড্রাম থেকে যে অরিজিন অফ দ্য যে গ্ল্যান্ডস গুলো আসে এটাকে আমরা একটা ছোট্ট ছন্দের মাধ্যমে মনে করি পালপস, ঠিক আছে, PALPSS। পি ফর অ্যান্টেরিয়র পিটুইটারি, নট পোস্টেরিয়র, কারণ আমরা কি জানি পোস্টেরিয়র পিটুইটারি আমাদের ফোর ব্রেনের নার্ভ ফাইবার থেকে আসে, নট ফ্রম এনি লেয়ার, যে একটু ডার্মেস্ট্রাম কোনো হচ্ছে এর জার্ম লেয়ার থেকে সে আসে না, সে জাস্ট হচ্ছে নার্ভ ফাইবার গুলো থেকে আস্তে করে অরিজিনেট করে। ওকে, তো পি ফর অ্যান্টেরিয়র পিটুইটারি, এ ফর অ্যাড্রিনাল মেডুলা, দ্যাট মিনস ক্যাড্রিনাল কর্টেক্স কিন্তু অন্য কোথাও থেকে আসে, কোথেকে আসে আমাদের মেজোরাম থেকে, দেখেন পাশেই লেখা আসে মেজোরাম থেকে আসে, এটা আসছে আমাদের অ্যাড্রিনাল মেডুলা থেকে। ওকে ফাইন। এরপর আমাদের এল ফর ল্যাক্রাইমাল গ্ল্যান্ড, পি ফর প্যারোটিড গ্ল্যান্ড, এস ফর সুয়েট গ্ল্যান্ড অ্যান্ড এস ফর সেবাসিয়াস গ্ল্যান্ড। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের একটু ডার্ম থেকে আসা যে মানে পার্ট গুলা, সেগুলা গ্ল্যান্ডস গুলা সেগুলা। এছাড়া আছে আমাদের মিজোরাম থেকে আসে কোন কোন যেগুলো, সেগুলো আমরা খুব একদম ইজিলি মনে রাখবো। সেটা হচ্ছে আমাদের কিডনি, কিডনির উপরে থাকে অ্যাড্রিনাল কর্টেক্স। মেডুলা তো না, মেডুলা কই থেকে আসে আমরা জানি, আমাদের একটুরাম থেকে চলে আসছে সে। এরপর আসে আমাদের স্প্লিন, কিডনির মধ্যে দেখতে একটা জিনিস, এবং আসে গোনাডাল কর্টেক্স। এই চারটা জিনিস আমাদের মিজোরাম থেকে আসে। এবং এই যে PALPSS পালপস, এগুলো আসে আমাদের একটুগ্রাম থেকে। আপনাদেরকে আমি এক্সট্রা করে এই জিনিসটা, এটা চেঞ্জিং টপিকের মধ্যে পড়ে না, বাট আমি এই টপিকটা আপনাদের কেন বললাম, কারণ প্রিভিয়াস ইয়ার গুলোতে হোক বা MRCS এ এই এমব্রায়োলজি থেকে কোনো একটা জিনিস যদি আপনাদেরকে জানতে হয়, সেটা আপনার এমব্রায়োলজির থেকে কি আসে সেইটা, ঠিক আছে, এটা আপনি এলাবোরেটলি আপনার এমব্রায়োলজি ক্লাসে পড়বেন। বাট এই একটা জিনিস আমি আপনাদেরকে একটু শেয়ার করে রাখলাম, আপনারা যে কোনো জায়গায় লিখে রাখবেন বা আপনার এমব্রায়োলজি শিট বা নোট হোয়াট এভার সেখানে লিখে রাখবেন, যাতে আপনারা এই কোশ্চেনটা মানে কোনোভাবে এই কোশ্চেন গুলা মিস না করে ফেলেন। কারণ এই কোন গ্ল্যান্ড থেকে আসে, বিশেষত বিশেষত আপনার প্যারোটিড, এন্ট্রোপিটুইটারি, আপনার অ্যাড্রিনাল মেডালা অ্যান্ড অ্যাড্রিনাল কর্টেক্স, এই চারটা ভেরি ইম্পর্টেন্ট। মাঝে মাঝে স্প্লিন, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। বারবার ঘুরে ফিরে এই চার পাঁচটা জিনিস কোত্থেকে আসে আসতে থাকে, এবং কনফিউশন ক্রিয়েট হয়ে জানা জিনিস ভুল করে আসা। এই যে আমি ক্লাসের শুরুতে আপনাদের সাথে যে কথাটা শেয়ার করলাম, যে যে কোশ্চেনটা কেউ পারে না সেটা আপনারও পারার কোনো দরকার নাই, কিন্তু যে কোশ্চেনটা আপনার ফেলো কলিগ পারবে, আপনার সাথে পরীক্ষা দিচ্ছে এরকম আরেকজন পারবে, সেই কোশ্চেনটা আপনাকে পারতেই হবে। কারণ সেই কোশ্চেনটা না পারলে আপনি তার থেকে পিছিয়ে যাবেন, এবং এই ক্ষেত্রে চান্স মিস করার সম্ভাবনাগুলো কিন্তু বেড়ে যায়। আমাদের যত আনকমন থাকুক, যত কঠিন থাকুক, উই ডোন্ট কেয়ার, আমরা খালি কি আমরা আমরা খুঁজে বের করবো যে 300টা কোশ্চেন আমাকে যে সার্ভ করা হয়েছে, কোন কোশ্চেনটা বাকিরা পারতে পারে কিন্তু আমি পারতেছি না, দ্যাটস ইওর পয়েন্ট। ওই পয়েন্টটাতে আপনি আটকাবেন। যেটা কেউ পারে না, যেটা কেউ চোখে দেখে নাই, ওটা আপনারও চোখে দেখার দরকার নাই। আপনার পরীক্ষা দিয়ে এসে ওটা শিখে নিন, আপনার নলেজ বেড়ে যাবে, ইটস ওকে। কিন্তু ওটা পরীক্ষার হলে ঠিক জায়গায় আসাটা আপনি বাধ্য না সেটা করতে। ওকে, তাহলে আমরা জানা জিনিস ভুল করবো না বলেই এই জাতীয় যে ব্যাপারগুলো, যে একটু থেকে কি আসে, মেজোরাম থেকে কি আসে, আপনি না জানলেও আরেকজন হয়তো জানতেছে, সে হয়তো আনসার করে ফেলবে। দ্যাটস ওয়াই এই জাতীয় যে টপিক গুলো আমরা নোট করে হোক, কোচিং এ শিট হোক, বই হোক, যেখান থেকে হোক, আমরা সেখান থেকে এটা পড়ে ফেলবো এবং আমরা এটা ক্লিয়ার রাখবো। ওকে, নেক্সট টপিকটা হচ্ছে আমাদের দেখেন অ্যানাটমির একটা কোশ্চেন আমি শেয়ার করি আপনাদের সাথে। 25-year-old man enters the emergency department after being stabbed with a 7 centimeter straight knife. The wound is located just below and lateral to the junction of the left midclavicular line. এই যে শুরু হয়েছে ঝামেলা, এই কথাগুলো যখন বলে তখন মাথার মধ্যে কত কিছু যে আসে, কত ঝামেলা যে লাগে, এবং এই কোশ্চেন আনসার করতে দেখা যায় 15-20 মিনিট টাইম চলে যায়। তো মানে খুব একটা ঝামেলা লাগে আসলে। আমরা কি করবো জানেন, আমরা যখন এইসব কোশ্চেন আনসার করবো, আমরা আস্তে করে একটা এই যে অ্যাবডোমেন আঁকায় ফেলবো। এটা আমাদের মিড লাইন। হ্যাঁ, এখন আমরা দেখি তো ঘটনা কি। দ্য ওন্ড ইজ লোকেটেড জাস্ট বিলো অ্যান্ড ল্যাটারাল টু দ্য জাংশন অফ দ্য লেফট মিড ক্লেভিকুলার লাইন।
দ্যাট মিনস কি আপনাদের এই যে মিড ক্লাভিকুলার লাইন, এটা এটা যদি হয় এটা রাইট এটা লেফট, তাই না? এটা লেফট, এটা হচ্ছে আপনার রাইট। ওকে, সো লেফটের এই মিড ক্লাভিকুলার লাইনের এখানে কি হয়েছে, ল্যাটারাল টু জাংশন অফ দ্য লেফট মিড ক্লাভিকুলার এবং কোস্টাল মার্জিন। এইটা হচ্ছে আপনার কোস্টাল মার্জিন, এটা হচ্ছে আপনার লেফট মিড ক্লাভিকুলার লাইন। এই জাংশন থেকে আবার কোথায়, যে বিলো অ্যান্ড ল্যাটারাল টু, এর মানে কি এই এই জায়গায় বেটা একটা ছুরির আঘাত খাইছে, ঠিক আছে? হি ইজ হাইপোটেনসিভ, ডেফিনেটলি তার প্রচুর ব্লিডিং হয়েছে, টেকিকার্ডিক, তার মানে কি শকের দিকে যাচ্ছে, তার প্রচুর ব্লিডিং হয়েছে, তার পালস রেট বেড়ে গেছে, তার বডি চাচ্ছে যে এই ব্লাড লসটাকে কোনোভাবে কভার করতে, কোনোভাবে হার্ট যাতে মানে অল্প ব্লাডকে পুরো বডিতে ছড়া দিতে পারে, এই জন্য হার্ট বারবার পাম্প করতেছে। এই জন্য কিন্তু এই ফ্লুইড লসের পেশেন্ট গুলো ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করে, কারণ হার্ট তখন মানে চায় যে অল্প একটু ফ্লুইড যে আছে আমি আমার রেট বাড়াই, বারবার করে পাম্প করে করে এই অল্প ফ্লুইডকেই বডিতে পৌঁছাতে থাকি, যাতে আমাদের মাল্টি অর্গান ফেইলিওর না হয়, সব অর্গানে যাতে ব্লাড যায়, হার্ট এই জন্য চেষ্টা করে। হ্যাঁ, হার্ট হচ্ছে সবার উপকারী বন্ধু। হুইচ অফ দ্য ফলোইং অর্গান মোস্ট লাইকলি টু বি ইনজুর্ড, তার মানে কি যে এই জায়গায় ছুরির আঘাত লাগছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, এখন কোন অর্গানটা এই ব্যাটার ইনজুর্ড হয়েছে, এটাই আমাদের কোশ্চেন। আচ্ছা, এখানে কিন্তু কোশ্চেনের ভিতরে আমাদের দেখেন স্টমাক, লেফট কিডনি, স্প্লিন, বহুত কিছু আছে, ঠিক আছে? আমি আপনাদের নেক্সট স্লাইড গুলো দেখা দেবো। এখানে আমাদের যে অর্গানটা ইনভলভ হয় মেইনলি সেটা হচ্ছে আমাদের স্প্লিন, ঠিক আছে? আমি নেক্সট স্লাইডে আপনাদেরকে একটা ছবি দেখিয়ে দিব আর কি, তো এটাতে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এখন এই কোশ্চেনটাতে আমি চেঞ্জিং প্যাটার্নে কি খুঁজে পেলাম, চেঞ্জিং প্যাটার্নে এটাই আমরা খুঁজে পেলাম যে এই কোশ্চেনটাতে আপনার সারফেস মার্কিং জানতে হচ্ছে। ডেফিনেটলি আপনার কোস্টাল মার্জিন কই দিয়ে যাচ্ছে, আপনার মিড ক্লাভিকুলার লাইন কোন দিকে, লেফট রাইট কিভাবে কে যায়, কাকে কাকে পিয়ার্স করে, কোন অর্গান কার উপরে থাকে। হ্যাঁ, বলতে গেলে একেবারে ওই যে আমরা এমবিবিএস লেভেলে যে সার্ফেস মার্কিং অস্পি পরীক্ষায় দিয়ে পাশ করে আসি, ওই সার্ফেস মার্কিং করাচ্ছে আপনাকে দিয়ে আবারও, ঠিক আছে? এখন এই জাতীয় কোশ্চেন গুলো একটা টাইমে খুব একটা আসতো না, খুব একটা তারা এরকম কমপ্লিকেটেড করতো না কোশ্চেনটাকে, বাট এখন তারা অ্যানাটমিক্যাল নলেজটাকে খুব মানে আরেকটু বেশি করতে করতে অনেক মানে বেশ ভালো রকমের বেশি লেভেলে এখন নিয়ে গেছে। অ্যানাটমিক্যাল নলেজটা খুবই বেশি ভিজুয়াল না থাকলে আপনার এই কোশ্চেনগুলো আনসার করা টাফ। আমি নেক্সট স্লাইডটাতে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আনসার হচ্ছে স্প্লিন। মোস্ট কমনলি ইনজুর্ড অর্গান ইন লেফট আপার কোয়াড্রেন্ট হলে স্প্লিন, স্প্লিনের সার্ফেস মার্কিং 9 to 11। এখন দেখেন এই কোশ্চেনটা, দিস ইজ আওয়ার অ্যাবডোমেন, অ্যাবডোমেনের ভিতরে আমাদের এই ব্যাপারটা থাকে, এই যে কোস্টাল মার্জিন গেছে, এই যে মিড ক্লাভিকুলার লাইন, তার এই সাইডে আসতেছে হচ্ছে আপনার কি, এই যে দেখেন স্প্লিন। এখন আমি যখন বলবো আমার তো কোশ্চেন আসবে যে স্প্লিন, তা লেফটের এখানে তো স্টমাকও থাকতে পারে, থাকে না? লেফটে টু স্টমাক থাকে, তো আমার এই এই জাংশনের লেফটে আমি স্টমাক হবে আনসার, লিভার টিভার না হয় রাইটে থাকে, আবার আমার তো লেফট কিডনিও থাকতে পারে, থাকতেই পারে। হুম, যদিও বা কি হয় যে কোস্টাল মার্জিনের এত কাছে থাকে না, তারপরেও কনফিউশন থাকে যে না রাইটে তো লিভার আছে, কিডনিটাকেও নিচে নামায় দিচ্ছে, লেফটে কি আছে কি না, এরকম একটু কোশ্চেন লাগে। বাট আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে দিই যে না, কিডনি আসলে এত উপরে থাকে না, একটুখানি নিচে থাকে, কিন্তু কনফিউশনের পয়েন্ট মেইনলি যেটাতে সেটা হচ্ছে স্টমাক এন্ড স্প্লিনের ভিতরে। তো আমাদের অ্যানাটমিটা আসলে কেমন থাকে জানেন? আমাদের অ্যানাটমিটা আসলে এরকম থাকে যে এই দেখেন, এই যে এটা কিন্তু স্টমাক, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু আমাদের স্টমাক। এর মানে কি যে আমাদের স্টমাকের উপরে থাকে হচ্ছে আমাদের স্প্লিন, আমাদের স্টমাকের উপরে থাকে আমাদের কি, স্প্লিন। এই যে স্টমাকটা, এই যে আমাদের নিচে দিয়ে আছে স্টমাক, তার উপরে আছে হচ্ছে আমাদের স্প্লিন, রাইট? তো এখন স্ট্যাব ইনজুরিতে যেহেতু স্প্লিন বাবা যে উপরে বসে আছে, অবশ্যই স্টমাকের লাগবে না, তার আগে লাগবে স্প্লিনের। এখানে হয়েছেও তাই, এখানে কি হয়েছে, স্প্লিন যেটা সে হচ্ছে রাপচার হয়েছে। এখন আপনি হঠাৎ করে কি এটা জানবেন যে স্প্লিন উপরে থাকে না স্টমাক উপরে থাকে? কিভাবে জানছেন আপনি এটা? এই ছবিটা দেখে আপনি বুঝতে পারলেন। হ্যাঁ, আমি ওই ছবিটা দেখে বলবো যে ক্লিয়ার হলো যে না, স্টমাকটা নিচে থাকে, স্প্লিনটা উপরে থাকে। তাহলে অ্যানাটমি আমি কিভাবে পড়লে আমার কাজে বেশি দিবে? এই স্লাইডটা কিন্তু সেই কোশ্চেনটার আনসার। কিভাবে কাজে বেশি দিবে? কাজে বেশি দিবে এভাবেই যে আপনি পিক্টোরিয়াল ভাবে অ্যানাটমি পড়বেন। আপনি যখন কোনো অ্যানাটমি পড়বেন, হয়তো বা আপনি একটা কোশ্চেন দেখলেন যে স্প্লিনের ল্যান্ডমার্ক কি, রিবস এর 9 to 11, হ্যাঁ, 9 থেকে 11 নাম্বার রিব, 9 থেকে 11 নাম্বার রিব, এটা হচ্ছে আমাদের স্প্লিনের অ্যানাটমিক্যাল পয়েন্ট। এখন 9 থেকে 11 নাম্বার রিব আমি বারবার মুখস্থ করব? আমার এইটাই পরীক্ষায় ঘুরে ঘুরে আসছে, আবার ওইটাই আসবে, আমি জানি এটাই আসবে, শেষ, আমি এইটুকুর বেশি কিছু জানবো না। হয়তো বা আগে হলেও আপনি এটা দিয়ে যদিও বা পার পেয়ে যেতে পারার সম্ভাবনা থাকলেও, এখন ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে যেহেতু, আপনাকে আরেকটু ডিপে যেতে হবে, আরেকটু ডিপে যেতে হবে। 9 থেকে 11 নাম্বার রিবের এই জায়গায় যে স্প্লিন থাকে, তার নিচে থাকে স্টমাক, তার স্প্লিন থাকে উপরে, তার নিচে থাকে স্টমাক। আপনাকে কোশ্চেনটা এমন ভাবে দিছে যে আপনি যদি এটা না জানেন যে 9 থেকে 11 যে স্প্লিন থাকে, স্প্লিনের নিচে থাকে স্টমাক, আপনি ভুল দাগায় আসবেন। অনেকেই আছে এই কোশ্চেনটার আনসার স্টমাক দাগায় আসছে, আর নট অনলি দ্যাট, তারা কনফিডেন্টলি দাগায় আসছে, তারা কনফিডেন্ট ছিল যে এটা আনসারটা হচ্ছে স্টোমাক।
কিন্তু আনসারটা আসলে স্প্লিন। কারণ কি, স্প্লিন থাকবে আমাদের স্টমাকের উপরে। আমরা কিভাবে বুঝলাম এটা? ছবি দেখে। তাহলে আমরা অ্যানাটমি কিভাবে পড়বো? আমরা পড়বো ছবি দেখে। যে কোনো মেন্টর হোক, যে কোনো টিচার হোক, বা যে কোনো আপনার যেখান থেকে আপনি যে সোর্স থেকেই অ্যানাটমির যে ইনফরমেশনটাই পান না কেন, আজকে এমনও যদি হয় যে আমি এই ক্লাসটাতে অ্যানাটমির কিছু একটা আপনাকে বলছি কিন্তু ছবি দেখাইনি, দেখাতে পারিনি, আপনি আপনার গুগলে সার্চ দিয়ে ওই ছবিটা দেখে নেবেন। অ্যানাটমিটা টাইম নিয়ে পড়বেন। আপনি যে টাইমে অন্য হাবিজাবি টপিক ওই 3-4 মার্ক আছে, ওই 3-4 মার্ক পাওয়া হচ্ছে, অ্যানাটমিতে মার্ক পাওয়া ইজ ওয়ে মোর ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আপনি কি করবেন? ছবি দেখবেন। আপনি হয়তো টপিক পড়ছেন, গুগল থেকে ছবি বের করে আপনি ছবিটা দেখলেন যে ও আচ্ছা এভাবে থাকে জিনিসটা। আপনি হয়তো করছেন যে আমি 9 থেকে 11 নম্বর রিপ যে স্প্লিনের লেভেল, এটা কিন্তু অনেকবার আসছে পরীক্ষায়। তো আমি হয়তো বা এটা পড়ার সময় বই পড়ে চলে যাব না, আমি গুগল করব যে দেখি তো 9 থেকে 11 নম্বর রিবের স্প্রিনটা কিভাবে থাকে। ও কি ল্যাটারাল দিকে বেশি থাকে নাকি ও মিডিয়াল দিকে বেশি থাকে? ওর নিচে কে থাকে? ওর উপরে কে থাকে? ওর আশেপাশে দিয়ে কোন ইম্পর্টেন্ট স্ট্রাকচারটা থাকে? হয়তো বা মনে করেন যে নেক্সট একটা কোশ্চেন আসলো যে স্প্লিন রাপচার হলে কোন ইম্পর্টেন্ট স্ট্রাকচারটা রাপচার হতে পারে। আমরা কি জানি যে প্যানক্রিয়াসের যে আমাদের টেইলটা, এটা কিন্তু স্প্লিনের যে হাইলামটা এর ভিতরে যেরকম ঢুকানো থাকে। মানে কি জানেন যে আমাদের অ্যানাটমিটা কিরকম? এই যে নিচে একটা স্টমাক, উপরে যে স্প্লিন, কিডনি বিনের মতো, আর এই যে এখানে থাকে এরকম ভাবে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের যে এই যে টেইলটা, ও থাকে স্প্লিনের এই গুতাকে ও ঢুকানো থাকে। স্প্লিনের সাথে অনেক সময় এই টেইল অফ দ্য প্যানক্রিয়াসের রাপচারের একটা বা একটা ইনজুর হওয়ার একটা চান্স থাকে। হঠাৎ হয়তো এরকম একটা কোশ্চেন দিয়ে দিল যে এরকম একটা জায়গায় আঘাত লাগছে, এখন হচ্ছে মানে পেশেন্টের প্যানক্রিয়াটাইটিসের বা এরকম একটা ফিচার দিয়ে দিল যে প্যানক্রিয়াসের কোনো একটা ফিচার আর কি। তাহলে আপনারা কি বুঝবেন যে ও টেইল অফ প্যানক্রিয়াস থেকে মনে হয় কোনো ঝামেলা হয়েছে। আমরা জানি যে টেইল অফ প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেট হয়। এই যে আপনার নলেজ গুলো দেখেন, টেইল অফ প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেট হয়, এই নলেজটা। তারপর হাইলাম অফ দ্য স্প্লিনের ভিতরে আপনার প্যানক্রিয়াসটা ঢুকানো থাকে, এই নলেজটা। স্প্লিনটা স্টমাকের থেকে উপরে থাকে, এই নলেজটা। 9 থেকে 11 নম্বর রিভেল লেভেলে স্প্লিন থাকে, এই নলেজটা। এইগুলাকে এই যে রিলেট করে করে যাওয়া, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর এমআরসিএস নাওএডেজ। এখন আপনার এই এমআরসিএস এর জন্য এই যে কোরিলেশনটা দরকার, আমি যে 4টা কথা বললাম, আপনারা 4টাই জানেন, এই 4টা না জানেন কেউ নাই হয়তোবা। কিন্তু এই 4টা জিনিসকে যে রিলেট করা, এটা এখন দরকার হয়ে পড়তেছে ধীরে ধীরে। দ্যাট ইজ দ্য চেঞ্জিং প্যাটার্ন। ওকে, তাহলে আমরা কি করব? আমরা অবশ্যই অ্যানাটমি ছবি দেখে পড়বো, যাতে আমাদের এই নলেজ গুলা গ্যাদার হয়ে যায় যে স্ক্রিনের পাশে দিয়ে কে যায়, সামনে দিয়ে কে যায়, আচ্ছা দেখি তো স্ক্রিনের সাথে কে থাকে। বা হয়তো একটা ভিডিও ছোট করে দেখে ফেললেন যে স্প্লিন রাপচার, লিখে সার্চ দিবেন ইউটিউবে ভিডিও দেখবেন, আমার ভিডিওর মধ্যে হয়তো বলতেছে যে স্প্লিন রাপচারের সাথে তো এরকম হতে পারে, একটা পেশেন্ট তো এরকম এটা না ওটা হয়েছে। তাতে আপনার কি হবে? আপনার অ্যানাটমিক্যাল ভিশন গুলো একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার হবে। আপনি যত বেশি ফ্লেক্সিবল হবে অ্যানাটমি, অ্যানাটমি কিন্তু এরকম না যে ওই যে ছড়া কবিতা পড়ছি কবিতা মনে করে করে না। আপনার একদম ক্লিয়ার ভিশন যে এখানে তো এটা থাকার কথা, আমি তো বইয়ে দেখছি যে স্ক্রিনের পাশ দিয়ে তো অমুকে ওটা ওঠে, তা কই এখানে তো ওঠে নাই। এই যে আপনার নলেজটা এভাবে করে, এবং এই নলেজটা আপনার মাথায় তখনই সেট হবে যখন আপনি প্রচুর ছবি দেখবেন। যখন আপনি প্রচুর ছবি দেখবেন, আপনার অ্যানাটমি মানে আপনাকে ছবি দেখতে হবে। এই যে আমি ক্লাসের শুরুতে বললাম না আপনাদেরকে যে হয়তোবা নিটার আপনাকে সব মুখস্থ করবেন, নো ওয়ে, নো ওয়ে, আপনি পারবেন না এটা করতে, বা কোনো দরকার নেই এটা করার। আপনি তাহলে কি করবেন? আপনার কোশ্চেন আসে যে 9 থেকে 11 নম্বর রিবেল লেভেলে স্প্লিন থাকে, আপনি স্প্লিনের আশেপাশে কি থাকে এটা দেখেন। নিটারটা খুলে দেখেন যে উনি স্প্লিনের কোন ছবি আঁকাইছে, সেটাতে কি দিছে। আপনি একটু গুগলে দেখেন যে স্প্লিনের ছবি হাতে আশেপাশে কি থাকে। স্প্লিন অ্যানাটমি লিখে একটু সার্চ দেন, দেখেন তো কোনো একটা ভিডিও হয়তো চলে আসে কিনা। এই যে এভাবে করে আপনাকে যে পিকটোরিয়াল ভাবে ছবি দেখে, ফিগার দেখে, আপনার চোখে চোখে ভিজুয়াল নলেজ যে না আমি দেখছি, আমি জানি স্ক্রিনের পাশে এটা থাকে। আপনি যদি কোনোদিন ওটিতে দ্বারা একটা অ্যাবডোমেন ওপেন করেন, আপনার যাতে মাথায় ঘুরে যে আমি তো জানি যে লিভারের পাশ দিয়ে এটা যায়, আমি তো জানি স্টমাকের সামনে দিয়ে ওটা উঠে যাওয়ার কথা, জানি যে পেরিটোনিয়ামের নিচে এই জিনিস থাকে, এই যে এই ব্যাপারগুলা, এই যে এভাবে করে করে কি হবে, জিনিসটা কিন্তু স্মুথ হবে। জিনিসটা কিন্তু স্মুথ হবে, তাই না? আমরা কি হয়, মেশিন যখন অনেকদিন চলে শব্দ হয় বেশি, আমরা তেল দিই যাতে মেশিনটা স্মুথ চলে। এইটাই হচ্ছে ওই তেল দেওয়ার ব্যাপারটা, যেটা যে মেশিনে যে তেলটা ঢালা হয়, এই ব্যাপারটা হচ্ছে অ্যানাটমিতে ছবি দেখা। আমি এটা বলি সবসময় যে অ্যানাটমিতে ছবি দেখা মানে আপনার নলেজটা আরো স্মুথ হবে। আপনি জানেন, আপনি পড়ছেন, আপনি না পড়ে তো পাশ করে আসেননি, পড়েই পাশ করে আসছেন। তারপরে আপনি অনেকদিন প্র্যাকটিসও হয়তো করতেছেন, দেখতেছেন, স্টিল আপনি বারবার ছবি দেখেন। এই যে এই ছবিটা দেখার পরে কিন্তু আপনি চোখটা বন্ধ করলেই বলতে পারবেন স্টমাক কই থাকে, স্প্লিন কই থাকে, প্যানক্রিয়াসের তেল কই ঢোকে, এদিকে লিভার কই থাকে।
দোষ নাই তো, আপনার জানা একটা ছবি আপনি দুইবার দেখেন, দোষ নাই তো কোনো। আপনি এটা মনে করবেন না যে না, আমি জানি লাগবে না, না আপনি জানেন, আপনি তাও লাগবে, আপনি তাও একবার দেখেন। তাও একবার দেখলে আপনার একটু ক্লিয়ার লাগবে, আপনার মনে হবে যে না না ঠিক আছে, আচ্ছা আমি দেখলাম, ও আচ্ছা আচ্ছা এরকম, হ্যাঁ আমি তো জানি এরকম, তাও একটু দেখলাম আছে এরকম। এই যে এভাবে আপনি নিজেকে অ্যানাটমিক্যাল নলেজটাকে এভাবে আপনি স্মুথ করবেন, যাতে কি হয় যে এটা আপনার কনসেপ্ট হয়ে যায়। স্টমাকের নিচে স্প্রিন থাকে, এটা আপনার নলেজ থাকে না, শুধু এটা আপনার কনসেপ্ট, আপনি জানেন। এটা না জানার কিছু নাই, আপনি যে রক্তের রং লাল যেভাবে জানেন, ওভাবে আপনি অ্যানাটমির বিভিন্ন ল্যান্ডমার্ক জানা শুরু করবেন একটা টাইমে। এইভাবে যদি আপনি পিক্টোরিয়াল ভাবে আগাতে থাকেন, বারবার একই ছবি দেখতে থাকেন, ছবি দেখতে থাকেন। আপনারা যারা হচ্ছে ট্রেনিং করেন বিভিন্ন জায়গায়, ওটিতে যারা দেখেন না যে কোথায় কি আছে, কি হচ্ছে ওটিতে, তার সাথে এটা দেখেন যে কোথায় কি আছে, সেগুলো আমি একটু দেখি তো, যে এই অ্যানাটমিটা তো আমি পড়ছি বইয়ে অনেকবার, ছবিও দেখছি, আর দেখি তো একটু হিউম্যান বডিতে অ্যাকচুয়ালি কেমন ভাবে থাকে। এই যে আপনার দেখাটা, এটা খুব দরকার, খুব দরকার অ্যানাটমিতে। এবং এখন যে কোশ্চেন গুলো আসে, তারা হয়তো বা এটা অ্যাসেস করতে চায় যে আপনি কতটা ভিজুয়াল নলেজ নিয়ে অ্যানাটমিতে যাচ্ছেন, আপনি কতটা জানতেছেন যে অ্যাকচুয়ালি কোথায় কি থাকে, অ্যাকচুয়ালি আপনার কনসেপ্টটা কি। বিকজ আজ বাদে কাল তো আপনি একজন সার্জন, আপনাকে তো জানতে হবে কোথায় কি আছে। আপনি একটা ইন্টারভেনশন করবেন, একটা কাজ করবেন, জানতে হবে যে আপনি কোথায় করতেছেন, সেখানে কি আছে, আপনার কোন স্ট্রাকচারটা ডিফিকাল্ট হতে পারে। একটা ট্রমা পেশেন্ট আসলো, অ্যাবডোমেনে ব্যথা পাইছে, পেটে ব্যথা পাইছে, এখন নাকি মুখ দিয়ে রক্ত। বুঝতে হবে আপনাকে যে ডেফিনেটলি তার গাটে কোন একটা জায়গায় ঝামেলা হয়েছে না, মুখ দিয়ে রক্ত আসবে কেন। তাই না? এই যে আপনার জানার এই ব্যাপারটা কখন আপনার ক্লিয়ার হবে, যখন দিনের পর দিন আপনি অ্যানাটমিক্যাল নলেজ গুলাকে চোখে চোখে দেখবেন, আপনার চোখে চোখে ভাসবে যে না এখানে এটা, ওখানে ওরকম থাকে, মুখ দিয়ে রক্ত মানে তো পেটের মধ্যে অমুক তমুক। এই যে ব্যাপারগুলা, এটা যাতে আপনার একটু সুন্দরভাবে আত্মস্থ হয়। আপনি কিছুদিন জাস্ট সময় দিবেন অ্যানাটমিকে, এভাবে অ্যানাটমিতে দেখবেন আপনার একটা কনসেপ্ট গড়ে যাবে আর কি। আচ্ছা, একটা কোশ্চেন এরপর আমরা দেখি, হুইচ মাসল আনএফেক্টেড ইন আর্বস পলসি। তার মানে কি, আবারও কোশ্চেনের মধ্যে কিন্তু ব্যাপারটা সেম ভাবেই আসতেছে, যে হচ্ছে আপনার ওই আর্টস পলসিতে কোন কোন মাসল আনএফেক্টেড, মানে কি যে আর্টস পলসিতে কি হয় এটা আপনাকে জানতে হবে, কোন কোন মাসল কি হয়, এর মধ্যে কোন কোন মাসল তাকে জানতে হবে, এরপরে যে আবার হচ্ছে কোন মাসল ইনভলভ হয় না সেটা আপনাকে জানতে হবে। তাহলে দেখেন তো, যে আমাদের ট্রাইসেপস হচ্ছে আনসারই দেখেন, আর্টস পলসিতে আমাদের মাসল প্যারালাইজ যেগুলো, আর্টস পলসিতে কি হয়, আমাদের হাতটা কি হয়, দেখেন আমাদের আর্ম যেটা সেটা মিডিয়াল সাইডে রোটেট হয়ে যায়, এলবো যেটা সেটা এরকম এক্সটেন্ডেড থাকে, ফ্লেকশন করা যায় না, ফোর আর্ম যেটা সেটা হচ্ছে আমাদের প্রোনেশন হয়ে থাকে, রিস্ট সেটা সেটা ফ্লেকশন অবস্থায় থাকে। ঠিক আছে, এই যে এই চারটা পয়েন্ট, এই যে এই আমাদের জিনিসগুলা, এখন আমাদের আর্মের যে মিডিয়াল রোটেশন, তার তার মাসলকে, আর্মকে মিডিয়াল সাইডে নিয়ে আসে কে, আর্মকে মিডিয়াল সাইডে নিয়ে আসার যে মাসল নর্মালি হচ্ছে আমাদের থাকে, দেখা যায় যে আমাদের হচ্ছে কি বাইসেপস, ব্রাকিয়ালিস, ব্রাকিওরেডিয়ালিস, এগুলো হচ্ছে আমাদের আর্মের এই জায়গাটাতে থাকে, আর্মের এই জায়গার মাসল যেটা আর্মকে কাছে নিয়ে আসতে, আর্মকে এই যে হচ্ছে আপনাদের মিডিয়াল রোটেশন করে রাখে, এগুলা। তারপর আমাদের ফোর আর্ম প্রোনেশন, মানে কি সুপাইনেটর, যারা সুপাইনেশন করা যায় না, দ্যাট মিনস সুপাইনেটর মাসল প্যারালাইজড হয়ে গেছে, বাইসেপস, ব্রাকিয়ালিস, ব্রাকিওরেডিয়ালিস প্যারালাইজড হয়ে গেছে, এই জন্য কি আর্ম মিডিয়াল রোটেশন ল্যাটারাল দিকে যাচ্ছে না, প্রোনেশন হয়ে আছে, মানে কি প্রোনেটর কাজ করতেছে কিন্তু সুপাইনেটর কাজ করতেছে না, রিস্টের ফ্লেকশন হয়ে আছে, দ্যাট মিনস কি যে আমাদের রিস্টের ফ্লেকশনের মাসলগুলো কাজ করতেছে। তো এইভাবে আপনি আর্থ্রোস্পোজতে কোন ডিফর্মিটি হয়, সেই ডিফর্মিটি কোন কোন মাসল করে, সেই মাসলগুলো তো ডেফিনেটলি কাজ করতেছে, এই জন্য ডিফর্মড হয়ে গেছে। কিন্তু যে মাসলগুলো কাজ করতেছে না, তার মানে কি অপোজিট মাসল, যে আর্মটা মিডিয়ালি রোটেটেড অবস্থায় আছে বাইসেপসের কারণে, বাইসেপস মিডিয়াল রোটেশন করতে পারতেছে, বাইসেপস মিডিয়াল রোটেশন করে লক হয়ে গেছে, কারণ কি বাইসেপসের যে অপোজিট আছে ট্রাইসেপস, সে কাজ করতেছে না। তাই না? বাইসেপস কি করছে, বাইসেপস এর কাজ ছিল মিডল রোটেশন, সে সেটা করে দিচ্ছে, করে আটকায় গেছে। আর ট্রাইসেপস যা আছে, যার কাজ ছিল বাইসেপস এর অপোজিটে আর্মকে নিয়ে যাওয়া, সে সেটা করে নাই, যার জন্য কি হয়েছে, মিডল রোটেশন হয়ে আর্মটা এখানে আটকায় গেছে। এর মানে কি যে আমাদের ডিফর্মিটি হয়ে আছে। একটা কথা মনে রাখবেন, ডিফর্মিটি মানে কি, যে এই অবস্থায় সে লক হয়ে গেছে, ডিফর্মিটি হয়ে আছে যে অবস্থায়, সেই মাসলগুলা কাজ করতেছে, কাজ করে মাসলগুলা ডিফর্মিটি। আর হচ্ছে আমাদের কি যে ডিসএবিলিটি, যেটা মানে কি কাজ করে না। ওকে, ডিফর্মিটি মানে কি, যে বাইসেপস কাজ করতেছে, করতেছে বলেই বাইসেপস যে কাজ করে, মিডিয়াল রোটেশন করে, মিডিয়াল রোটেশন করে আর্মটা আটকায় গেছে। এর মানে কি যে ডিফর্মিটি, ডিফর্মিটির মাসলগুলা কাজ করে, কাজ করে আটকায় যায় বলে ও ডিফর্মিটি। এবং ডিসএবিলিটি মানে কি, যে ওই মাসলটা কাজ করতেছে না, মাসল কাজ করতেছে না বলেই এক এক গ্রুপের মাসল কাজ করায় আটকায় গেছে, ডিফর্মিটি হয়ে গেছে। আরেক গ্রুপের মাসল যার কাজ ছিল অপোজিট কাজ করা, সে আর সেটা করে নাই, ডিসএবিলিটি হয়ে গেছে।
তাই না? তো এখানে আমাদের কি হয়েছে, আর্মস পলসির ক্ষেত্রে আমাদের এই যে বাইসেপস ব্রাকিয়ালিস এরা কাজ করে আটকে গেছে, দ্যাটস ওয়াই ডিফর্মিটি। তাহলে ডিফর্মিটির মাসল কারা? বাইসেপস, ব্রাকিয়ালিস, ব্রাকিওরেডিয়ালিস, ডেল্টয়েড এরা। হ্যাঁ। আর হচ্ছে আমাদের কি বলছে যে ট্রাইসেপস, এগুলো হচ্ছে, সরি আমি একটু উল্টা করে ফেলছি আপনাদেরকে। ট্রাইসেপস মাসল হচ্ছে আমাদের ইনভলভ হয় না, বাইসেপস, সরি সরি আই এম রিয়েলি সরি, একটুখানি উল্টা করে ফেলছি। যেটা আপনাদের বাইসেপস ব্রাকিয়ালিস এন্ড ব্রাকিওরেডিয়ালিস, এটা হচ্ছে আমাদের এটা ল্যাটারাল রোটেশন করে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আর্মটাকে, সরি, যেটা আমাদের যে আমরা দেখাই না যে হচ্ছে ইয়ে থাকে যে যে মাসল এরকম করে দেখায়, যেটা মাসল এরকম করে দেখানোর মাসলটা থাকে হচ্ছে বাইসেপস। দ্যাট মিনস কি যে আমাদের ল্যাটারাল রোটেশনের কাজটা যেটা সেটা করতেছিল হচ্ছে আমাদের বাইসেপস। এই ল্যাটারাল রোটেশনের কাজ যেটা আমাদের বাইসেপস করতেছিল, সেই মাসলগুলা হচ্ছে প্যারালাইজড হয়ে গেছে। তার মানে কি যে আমাদের ডিসএবিলিটি, এই মাসলগুলো আমাদের কি হয়েছে, আমাদের ডিসএবিলিটিতে চলে গেছে। ডিসএবিলিটি এন্ড আমাদের ডিফর্মিটি মানে কি যে যে মাসলগুলো কাজ করতেছে তারা কাজ করে ডিফর্মড হয়ে গেছে, তারা আর হচ্ছে নড়তেছে না। দ্যাট মিনস কি ট্রাইসেপস এর কাজ ছিল কি, মাসলকে কাছে নিয়ে এসে রাখা, সে সেটা করছে, করে আটকে গেছে। এখন কথা হচ্ছে যে তাহলে কোন মাসলগুলো ইনভলভ হয়, এই যে আমাদের বাইসেপস, ব্রাকিয়ালিস, ব্রাকিওরেডিয়ালিস, ডেলটয়েড, সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, সুপাইনেটরি। যে সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস এদের কাজ যে আমাদের আর্মকে দূরে নিয়ে যাওয়া, আমাদের শোল্ডার যারা তাদেরকে এক্সটেনশন করা। বাইসেপস, ব্রাকিয়ালিস, ব্রাকিওরেডিয়ালিস এদের কাজ হচ্ছে যে মাসল দেখানো, দ্যাট মিন্স কি আমাদের আর্মটাকে এদিকে নেওয়া, নট এদিকে নেওয়া। এদিকে নেওয়া যেটা সেটা তো হয়েই আছে আর্মস পলসিতে, এদিকে আর নিতে পারতেছে না। তো এটা একটা গেল, আর একটা থাকবে আমাদের সুপাইনেটর। ঠিক আছে, সুপাইনেটর মাসল যেটা থাকবে, এটা হচ্ছে আমাদের কাজ সুপাইনেশন করা, যেটা হয় না, দ্যাটস ওয়াই আমাদের ফোরামটা প্রোনেটেড থাকে। তাহলে দেখেন এই কোশ্চেনটা তো তারা কি করতেছে, তারা কিন্তু একই কোশ্চেনে তিনটা কোশ্চেন আবার জুড়ে দিছে। আর্মস পলসিতে কি কি হয়, কোন মাসল ইনভলভ হয়, এগুলো জানার পরে আপনি বলবেন কোন মাসল ইনভলভ হয় না। তার মানে কি যে টার্পলসি কথাটা দিয়ে তারা অনেকগুলা কোশ্চেন জানতে যাচ্ছে। তো এগেইন তারা একই কাজই করে যাচ্ছে, যে আপনাদের একটা কোশ্চেনের ভিতরে তারা 10টা কোশ্চেন জানতে যাচ্ছে, একটা কোশ্চেন দিয়ে তারা তিনটা কোশ্চেনের আনসার চাচ্ছে। দ্যাট ইজ দা প্যাটার্ন, এই প্যাটার্নটাই এখন আসছে। এবং এই প্যাটার্নটাতে আপনাদের প্রিপারেশন নেওয়ার সবচেয়ে ইজিয়েস্ট যে ওয়েটা, সেটা আমি আপনাদেরকে যেটা বলতেছি বারবার, যে এই যে কোরিলেট করে পড়া। এই যে আমি আপনাদেরকে বলতে নিয়ে আমার আমার মিলাই গেছে, ঠিক আছে, যে বাইসেপস ট্রাইসেপসটা, এই এই ঝামেলা হচ্ছে এগুলা, ঠিক আছে, যে হচ্ছে যে আপনার যে কোথায় আপনাদের হচ্ছে কোন মাসল কিভাবে কাজ করে, বা বা কোনটা হচ্ছে, কোনটা হলে কোনটা হচ্ছে না, বা আপনার যে নলেজের তিন চারটা নলেজ, যে হ্যাঁ আমার আর্মকে ফ্লেকশন কে করে, এক্সটেনশন কে করে, তারপর আর্ম পলসিতে কোন অবস্থাতে আটকায় যায়, কোন অবস্থাতে আর্ম আর যেতে পারে না, তাহলে কোন মাসল সেখানে কাজ করে, কোনটা হচ্ছে করে না, এই যে তিন চারটা কথাকে রিলেট করে একটা কোশ্চেনের আনসার দেওয়া, দিস ইজ দ্য নিউ প্যাটার্ন অ্যাকচুয়ালি। আচ্ছা, আমাদের আরেকটা কোশ্চেন আমরা দেখি, নার্ভ দ্যাট রেসপন্সিবল ফর উইঙ্গিং অফ দ্য স্ক্যাপুলা কামস ফ্রম হুইচ পার্ট অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস। তো উইঙ্গিং অফ দ্য স্ক্যাপুলা এটা করে আমাদেরকে, সেই সেই যে নার্ভটা সেটা ব্রাকিয়াল প্লেক্সাসের কোন জায়গা থেকে আসে। ওকে, একটা আপনাদেরকে আমি একটা ছবি দেখাই। আবারও আমি সেম কথাই আপনাদেরকে বলবো, যে পিক্টোরিয়াল ছাড়া অ্যানাটমি পড়া এখন খুবই খুবই মানে কি বলবো, অনর্থক হয়ে পড়ছে। কারণ হচ্ছে কি যে পিক্টোরিয়াল ছাড়া আসলে লাভ হচ্ছে না পড়ে। ঠিক আছে, তো এখানে যেটা হচ্ছে আমাদের যে এই যে আমাদের ব্রাকেল প্লেক্সের চারটা রুট থাকে, RTDC, রুট, ট্রাঙ্ক, ডিভিশন, কর্ড। এই যে চারটা পার্ট থাকে, কোন পার্ট থেকে কে আসতেছে কোশ্চেনটা আসছে সেইটা নিয়ে অ্যাকচুয়ালি। তো এভাবে করেই আপনাদের একই জিনিস আপনারা এই ছবিটাও নিয়ে রাখতে পারেন। এইভাবে করে আপনারা মানে মূলত যেটা করবেন, যে ছবি দেখে দেখে আপনারা অ্যানাটমিটা পড়া ট্রাই করবেন। অ্যানাটমিটা ছবি দেখে পড়া ট্রাই করবেন, যাতে কি হয়, যাতে আপনার পিকটোরিয়াল একটা নলেজ আপনাদের ক্লিয়ার হয়। দ্যাট ইজ ইম্পর্টেন্ট হেয়ার। হ্যাঁ। আচ্ছা, ফিজিওলজির একটা কোশ্চেন দেখাই। এখানে একটা কোশ্চেন এরকম ছিল, যে ইন CO2 ট্রান্সপোর্ট, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, হোয়াট হ্যাপেন্স, কি হয়, বাইকার্বনেট কি আরবিসি থেকে বাইরে আসে নাকি ক্লোরাইড আরবিসি থেকে বাইরে আসে। আনসারটা হচ্ছে আমাদের ডেফিনেটলি বাইকার্বনেট হচ্ছে আমাদের আরবিসি থেকে বাইরে আসে। এখন এই যে এই কোশ্চেন গুলা, এগুলাতে আপনাদের যে এই ক্লোরাইড শিফট বা এরকম কোশ্চেন, এখন CO2 ট্রান্সপোর্ট, যে ক্লোরাইড শিফটের মাধ্যমে যে CO2 ট্রান্সপোর্ট যখন হয়, তখন আমাদের বডিতে কোথায় কি কাজ করে, এখানে যে ক্লোরাইড শিফট দিয়ে অ্যাকচুয়ালি কাজ হয়, এই জিনিসটা কিন্তু ফার্স্টেই অনেকে হয়তো বা প্রথমেই হঠাৎ করে দেখে CO2 ট্রান্সপোর্ট ক্লোরাইড শিফট, এই যে রিলেট করা, এটা কিন্তু টাফ হয়ে যায়। মনে হয় যে কি আসলো হঠাৎ করে, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, অক্সিজেন ট্রান্সপোর্টে তো বেশি পড়ি, আবার কার্বন ডাইঅক্সাইড কেন এরকম একটা। কিন্তু না, কোশ্চেনটা ইজিলি ছিল ক্লোরাইড শিফটের কোশ্চেন, কিন্তু তারা ক্লোরাইড শিফট কথাটা কোশ্চেনে লেখেনি, তারা কি লিখছে CO2 ট্রান্সপোর্ট। হ্যাঁ, যে আমাদের কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টের কথা তারা লিখে রাখছে। তার মানে কি যে মানে তারা চাচ্ছে কি যে আপনি জানেন যে না, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট আমাদের যখন মানে বডিতে ব্লাডের লেভেলে হয়, তখন সেটা হচ্ছে ক্লোরাইড শিফট।
যখন সেটা লাংসে চলে যায় সেটা হচ্ছে রিভার্স ক্লোরাইড শিফট। এই যে আপনি এই কথাটা জানেন যে আপনার লাংসে গেলে রিভার্স ক্লোরাইড শিফট এন্ড এবং আপনার হচ্ছে ব্লাডে সেটা ক্লোরাইড শিফট, এই ব্যাপারটাই হচ্ছে আপনার, এই ব্যাপারটাই তারা জানতে চাচ্ছে, এই ব্যাপারটাকেই তারা কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট কথাটা বলে কোশ্চেনটা আপনাদের সামনে দিয়ে দিছে। তো এইটা এভাবে করে যে আপনাকে এই যে জানতে হবে একটু রিলেট করে, এগুলাই আসলে আসে এখন। হ্যাঁ, আচ্ছা। তো আমাদের এখানে একটা কোশ্চেন ছিল যে আপনাদের হচ্ছে যে কোন এনজাইম কোথায় যে আপনাদের ইয়েতে মেমব্রেন লিপিড হচ্ছে ফসফোলাইপেজ, যে হ্যাঁ ফসফোলাইপেজ থেকে আমরা জানি অ্যারিচিডনিক অ্যাসিড পাথওয়ে, যেটা যে ফসফোলাইপেজ থেকে একদিকে আপনার লাইপোক্সিনেস, একদিকে হচ্ছে মানে কক্স, যেটা কক্স ওয়ান কক্স টু। তো কক্স ওয়ান কক্স টু এগুলা হচ্ছে কোন পাথওয়ের উপর কাজ করে, এরকম ছিল। তাহলে এটা কিসের উপর? সাইক্লোঅক্সিজেনেসের উপরে কাজ করে। হ্যাঁ, যেমন কর্টিকোস্টেরয়েড, আমরা যেটা স্টেরয়েড খাই, তারা ফসফোলাইপেজের উপর কাজ করে। আপনার আবার লাইপোক্সিনেন্স যেটা থাকে তার উপরে যে জিলিউটন, যেগুলো শ্বাসকষ্টের ওষুধ, এগুলো কাজ করে। এই যে এই টাইপের যে আপনাদের কিছু পাত্র, এগুলো আসলে অত ইম্পর্টেন্ট না। কারণ কেন ইম্পর্টেন্ট না আমি বলি, কারণ হচ্ছে যে এই কোশ্চেন গুলো আসলে একটু টাফ, এগুলো সবাই যে পারবেই, পারতেই হবে, নট ইম্পর্টেন্ট। মেইনলি আপনার ওকে, থ্যাংক ইউ ফর দ্য ক্লাস। আমি মেইনলি আপনাদের সাথে এই ক্লাসটা শেয়ার করছিলাম, এবং ক্লাসের লাস্টে জাস্ট কিছু কথা আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনাদের তাহলে মূলত আপনারা কোন টপিক গুলাতে কোথায় কনসেন্ট্রেট করবেন। আপনারা মূলত কনসেন্ট্রেট যেখানে করবেন, মূলত আপনারা কনসেন্ট্রেট যেখানে করবেন সেই জিনিসটা হচ্ছে আপনাদের এই এই জায়গাটা, সেটা হচ্ছে কি আপনি আপনাদের সার্জিক্যাল অ্যানাটমি, ডেফিনেটলি আমি যেভাবে বললাম, আপনার ছবি দেখে পিক্টোরিয়াল ওয়েতে অ্যানাটমিটা পড়ার চেষ্টা করবেন। আপনাদের যেটা প্যাথোলজি, ডেফিনেটলি আপনারা প্যাথোলজিটা পুরাতন কোশ্চেন কোনোভাবে মিস দিবেন না, কারণ প্যাথোলজি এখন পর্যন্ত পুরানো কোশ্চেন রিপিট করে করে আসে। সো আপনারা ওই ওই পার্টটাও ভাবে করে দেখবেন। কনজেনিটাল অ্যান্ড অ্যাকোয়ার্ড সার্জিক্যাল কন্ডিশন, এটার জন্য আপনারা কি করবেন, আপনারা ডেফিনেটলি আপনাদের কনসেপ্টটা এভাবে ক্লিয়ার করে করে পড়বেন, যে আপনাদের টপিক ওয়াইজ, যে আপনাদের আপার অ্যাবডোমেন, তারপর আপনাদের লোয়ার অ্যাবডোমেন থাকবে, তারপর আপনাদের হচ্ছে লার্জ গার্ড থাকবে, স্মল গার্ড থাকবে, এইভাবে করে যে টপিক ওয়াইজ ওয়াইজ আপনারা, যে না আমি টিপিএন দিলে কাদেরকে দিব, আমি হচ্ছে আপনার কি বলে এনজি ফিডিং আমি কাদেরকে দিব, আমি কাদের ক্ষেত্রে হচ্ছে এনপিও রাখবো, কাদেরকে এনপিও রাখবো না, কাদেরকে এনপিও রাখার কোনো দরকার নাই, এই টপিকগুলো আপনারা খুবই খুবই ভালো মতো, এই জিনিসগুলো আপনাদের মাথায় একদম যাতে খুব সুন্দর মতো চলে আসে। আপনি কাকে কোন সার্জিক্যাল রিপেয়ার করবেন, কখন সার্জিক্যাল রিপেয়ার করবেন, আদৌ করবেন কিনা, এগুলাই কিন্তু ঘুরে ফিরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে আসছে। আপনারা পড়ার সময় কোনোভাবেই ওগুলো মুখস্থ করবেন না, কোনোভাবে না। যে আপনি যে কোনো আপনার পরিচিত কোনো ভাইয়া আপু মেন্টর যে থাকুক, আপনি যাকে পারেন, আপনার কোনো টিচার হোক, যে হোক, আপনি জিজ্ঞেস করবেন যে আচ্ছা কেন এরকম, কেন ওরকম, কেন, যাতে এই সার্জিক্যাল কন্ডিশন গুলাতে আমরা কি করি, এই যে কোশ্চেন গুলা বা এই যে টপিক গুলো আপনাদের পড়তে হয় রিকলস বা বিভিন্ন সোর্স থেকে আপনারা পড়েন, এই কোশ্চেন গুলা যাতে আপনারা বুঝেন, আপনারা জানেন যে না একটু, যেমন ইসোফেজিয়াল রাপচারে আমরা ডেফিনেটলি তাদেরকে এনপিও রাখবো, আমরা রাখতেই হবে। কারণ ইসোফেজিয়াল রাপচারে যদি আমি খাবার দেওয়ার ট্রাই করি, ডেফিনেটলি ওই রাপচাতে খাবারটা বের হয়ে একসময় পেট্রোনাইটিস ডেভেলপ করবে। সো কোনোভাবেই আমরা এই রাপচারে খাবার দিব না, মানে না, কোনোভাবে না, ছোট একটা রাপচার হলেও দিব না। তো এরকম কিন্তু কিন্তু পুরা জিআই ট্র্যাক্টের সব জায়গার রাপচারের কিন্তু ম্যানেজমেন্ট সেম না, ইসোফেগাসেরটা এরকম। তো এটা আপনাদেরকে কোনো একটা মানে ডিটেইলে করে আপনারা এইভাবে করে একটু ব্যাপারটা জানার চেষ্টা করবেন, যে আমরা কোনটা হলে কোনটা দিব, কি হলে আমরা কি করব, কোনটা হলে আমরা কোনটা দিব। হ্যাঁ, এটা আপনারা জানবেন যে ম্যানেজমেন্টটা আমরা কখন কোন ইন্টারভেনশন নেই, কখন কোন কিভাবে কাজ করি, কখন আমরা এন্ডোস্কোপ করি, কি করি, এটা আপনারা জেনে নেবেন, যাতে কি হয় আপনারা এই টপিকটা। আর আরেকটা টপিক আছে আপনাদের কি, ট্রমা ম্যানেজমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট থিং। ট্রমা ম্যানেজমেন্ট ডেফিনেটলি আপনাদেরকে এলাবোরেট করে ক্লাস থাকে আলাদা ট্রমা ম্যানেজমেন্টের ব্যাপারটাও সেম, আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। আমি কখন সিটি এনজিওগ্রাম করবো, যেমন কি কোনো ভেসেল ইনজুরি হলে সিটি এনজিওগ্রাম, ভেসেল ইনজুরির কথা বলবে মানে আপনি সিটি এনজিওগ্রাম করবেন। এটা একদম খুবই, ভেসেল ইনজুরি হোক অথবা আপনার ভেসেলে কোনো প্যাথোলজি নিয়ে আসুক, ভেসেলের কথা থাকলে আপনার মাথায় চলে আসবে আমাকে তো এনজিওগ্রাম করতে হবে, ডেফিনেটলি আমাকে এনজিওগ্রাম করতে হবে। এনজিওগ্রাম কিন্তু আপনার অন্য জায়গায় যে প্রথমেই করবেন, নট দ্যাট, বাট ভেসেল ইনজুরিতে ফার্স্ট লাইন হিসাবে আপনাকে এনজিওগ্রাম করতে হবে। এই যে একটা কথা আমি আপনাকে শেয়ার করলাম এখন, এইরকম আর কি। হ্যাঁ, ট্রমা ম্যানেজমেন্টে কিন্তু এরকম কিছু বেসিক কথা আছে। হ্যাঁ, যে কখন আমি একটা মানুষকে সিটি স্ক্যান দিব, কখন আমি একটা মানুষকে এমআরআই করতে দিব, কখন আমি একটা মানুষকে এক্স রে দিয়েই হয়ে যাবে, কখন আমি একটা মানুষকে শুধু ইউএসজি করে ছেড়ে দিব, বা একটা প্রেগনেন্ট মানুষের ট্রমা নিয়ে আসলে তাকে আমি কি দিব, বিভিন্ন রকমের মানে প্রিন্সিপাল বলে একটা ব্যাপার আছে, সেগুলো আছে। এই প্রিন্সিপাল গুলো আপনারা
জানা ট্রাই করবেন। কারণ কি, এই 4টা টপিক যদি আপনি ভালো দিয়ে আসেন, এই 4টা টপিক থেকে যে চেঞ্জিং প্যাটার্নটা এখন আসতেছে, সেই প্যাটার্নটা যদি আপনারা ধরতে পারেন, সেক্ষেত্রে কি হবে জানেন, যে এই 4টা টপিক থেকে নাম্বার উঠলে আপনার পাশ করা ইনশাল্লাহ বলতে গেলে শিওর। এই 4টা টপিকে যারা ভালো করে তাদের কখনোই এমআরসিএস এ ফেল আসে না নর্মালি। ঠিক আছে, ইনশাল্লাহ। তো ডেফিনেটলি এই 4টা টপিকে আপনারা প্যাটার্নটা আমি যেভাবে করে বললাম, বলার চেষ্টা করলাম, যতটুকু সম্ভব বলতে পারলাম আর কি, যে আপনারা সেই অনুযায়ী একটুখানি প্রিপারেশন নেবেন, ইনশাল্লাহ ভালো হবে পরীক্ষা। ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ।